আর ক্ষুদ্রতম হচ্ছে বরিশাল। আয়তনে বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম এবং ছোট হচ্ছে ময়মনসিংহ। তো এই বিষয়গুলো আমরা মুখস্থ করতে চাই না, আমরা এই কৌশলটা দিয়ে শিখতে চাই। কৌশলটা কি? এই দেখুন একটা বস মেয়ে কেমন করে দাঁড়িয়ে আছে দেখুন, যে ঢাকার বস ময়না। এতটুকু মনে রাখেন, তাহলে আপনার এগুলো আর মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে হবে না। তাহলে আপনি জনসংখ্যায় বড় বিভাগ এবং ছোট বিভাগ কি সেটাও বের করতে পারবেন, এবং আয়তনে বড় বিভাগ এবং ছোট বিভাগ কোনটি সেটা বের করতে পারবেন। দেখুন কীভাবে, ঢাকার বস ময়না, আমরা বস কথাটা প্রায় প্রায় ব্যবহার করি, ঢাকার বস ময়না। তাহলে ঢাকা আর বসতে দুইটা বিভাগ আছে, বরিশাল আর চট্টগ্রাম, আর ময়নাতে ময়মনসিংহ। তাহলে সহজ, আপনি খুব সহজে মনে রাখতে পারবেন ঢাকার বস ময়না। তাহলে ঢাকা হচ্ছে জনসংখ্যায় বড় বিভাগ, আর বরিশাল হচ্ছে জনসংখ্যায় ছোট বিভাগ, আর চট্টগ্রাম হচ্ছে আয়তনে বড় বিভাগ, আর আয়তনে ক্ষুদ্র বিভাগ হচ্ছে ময়মনসিংহ। তাহলে ঢাকার বস ময়না মনে রাখলেই হবে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ। তাহলে চমৎকারভাবে আমরা শিখে ফেললাম। ঢাকা হচ্ছে জনসংখ্যায় বড়, জনসংখ্যায় ছোট বিভাগ হচ্ছে বরিশাল, আয়তনে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম, এবং আয়তনে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। ঢাকার বস ময়না। তারপর আমি পরের যাই, জেলা। জেলা যাই আমরা, জেলা। এই যে জেলা, ঠিক জেলাও বড় আছে এবং কি ক্ষুদ্রতম আছে, জনসংখ্যায় বৃহত্তম আছে এবং ক্ষুদ্রতম আছে, এবং আয়তনে বৃহত্তম আছে এবং ক্ষুদ্রতম আছে। খুব সহজ করে আমরা মনে রাখবো। এই যে দেখুন, রানা, এর নাম রানা, সে ঢাক বাজায়। তাহলে বলতেছি ঢাক বাজায় রানা, ঢাক বাজায় রানা। ঢাকার বস ময়না, তারপর রিয়েল সাহেব লিখছে ঢাকার বস ময়না, ফাতেমা খাতুন লিখছে ঢাকার বস ময়না। ওকে, তাহলে ঢাকা, বসতে দুইটা, বরিশাল আর কি চট্টগ্রাম, ময়নাতে ময়মনসিংহ। এবার আমরা যাচ্ছি জেলা, জেলা বের করব। ঢাক বাজায় রানা, ঢাক বাজায় রায়না। তাহলে ঢাক বাজায় রানা, এই চমৎকার কৌশলটির মাধ্যমে আমরা শিখে ফেলব ঢাকা, বাজায়তে বান্দরবন, রানাতে রাঙ্গামাটি এবং নারায়ণগঞ্জ। দেখেন কত চমৎকারভাবে আমরা শিখলাম। তাহলে ঢাকা হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম হচ্ছে বান্দরবন, আবার রাঙ্গামাটি হচ্ছে বৃহত্তম, নারায়ণগঞ্জ হচ্ছে কি ক্ষুদ্রতম। জনসংখ্যায় ঢাকা আর ক্ষুদ্রতম হচ্ছে বান্দরবন। তাহলে জনসংখ্যায় বৃহত্তম জেলা হচ্ছে আমাদের ঢাকা এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে আমাদের বান্দরবন। আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি, আয়তনে ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। আমরা জাস্ট একটু লিখে ফেলেন যে ঢাক বাজায় রানা, ঢাক বাজায় রানা। ঢাকার বস ময়না, ঢাকার বস ময়না কি বলল, ঢাক বাজায় রানা। আমরা এইভাবে মনে রাখবো, দুইটা লাইন এইভাবে মনে রাখতে পাবো। হিমাংশু চক্রবর্তী বলতেছে গতকালের আমরা রেজাল্ট জানতে চাই, রেজাল্ট তো দিয়ে দিছি চক্রবর্তী। ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার আমরা দিয়ে দিয়েছি এবং রেজাল্ট শিটও দিয়ে দিয়েছি। অবশ্যই আপনি পেজে গিয়ে চেক করেন, পেজে আমরা প্রত্যেক দিনে দেবো। আজকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরও আমরা কালকেই দিয়ে দেবো। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, ঢাকার বস ময়না, ঢাকার বস ময়না কি বলল, ঢাকার বস ময়না বলল ঢাক বাজায় রানা, ঢাক বাজায় রানা। ময়নার রানা মিল আছে, ময়না এবং রান দুইটার শেষে নয় আকার আছে না, চমৎকারভাবে আমরা মনে রাখতে পারি। ঢাকার বস ময়না, ঢাকার বস ময়না কি বলল, যে ঢাক বাজায় রানা। এই চমৎকার কৌশলটির মাধ্যমে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম বের করলাম জনসংখ্যায় এবং আয়তনে। ঢাক বাজায় রানা। তাহলে চমৎকারভাবে আমরা সবাই এখন বলতে পাবো যে ঢাকা বসতে দুইটা, বরিশাল চট্টগ্রাম, আর ময়নাতে ময়মনসিংহ। তাহলে জনসংখ্যায় বৃহত্তম বিভাগ হচ্ছে ঢাকা, আর বরিশাল হচ্ছে ক্ষুদ্রতম। চট্টগ্রাম হচ্ছে আয়তনে সবচেয়ে বড় বিভাগ এবং আয়তনে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। ঢাক বাজায় রানা, ঢাক হচ্ছে ঢাক জেলা, জেলা হিসাবেও বড় জনসংখ্যায় এবং কি জেলা হিসাবেও বড় এবং বিভাগ হিসেবেও বড় জনসংখ্যায়। ঢাকাতে প্রচুর পরিমাণ লোক থাকে, এটা সবাই জানি আমরা। বাজায়তে বান্দরবন, বান্দরবন হচ্ছে জেলা হিসাবে
জেলা হিসেবে জনসংখ্যায় ছোট। আর রাঙ্গামাটি, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ হচ্ছে আমাদের কি আয়তনে ক্ষুদ্রতম জেলা হিসাবে, আর রাঙ্গামাটি জেলা হিসাবে আমাদের কি সবচেয়ে বৃহত্তম আয়তন হিসাবে। তাহলে আমরা শিখে ফেললাম চমৎকার কৌশলটির মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন। 1 মার্ক যেন সবারই পেয়ে যান আজকে। আমরা যেন 25টা MCQ যে নেব, এইখান থেকে আমরা অবশ্যই 1 মার্ক পেয়ে যাবেন আপনারা। এই এতটুকু আলোচনা কেউ যদি মনে রাখতে পারে, প্রশ্ন করা হবে যে আয়তনে সবচেয়ে ছোট বিভাগ কোনটি, আপনি অ্যান্সার দেন। বা প্রশ্ন হতে পারে জনসংখ্যায় সবচেয়ে বড় জেলা কোনটি, বা আয়তনে ছোট জেলা কোনটি। এই তো এইভাবে প্রশ্ন হবে। আপনি এইটুকু যদি মনে রাখতে পারেন, ঢাকার বস ময়না, ঢাক বাজায় রানা, এতটুকু মনে রাখলে আপনি 1 মার্ক পাবেন। বলে দিলাম প্রশ্ন আউট। প্রশ্ন 1 মার্ক আমি দিয়ে দিলাম। আশা করি এই 1 মার্ক যেন সবাই পান। আচ্ছা, তারপরে আমরা শিখব আমাদের বিভাগ হচ্ছে 8টি। আমরা কিছুক্ষণ আগে শিখছি যে বিভাগ হচ্ছে 8টি। 8টি বিভাগ আমরা মনে রাখবো। খুড়া বর সেজে ঢাকায় চলল ময়নাকে বিয়ে করতে। খুড়া আমরা জানি যে হিন্দু ধর্মের কাকাকে খুড়া বলে, যেটা খুড়া। খুড়া বর সেজে ঢাকায় চলল ময়নাকে বিয়ে করতে। চমৎকার এই কৌশলটির মাধ্যমে আপনি 8টা বিভাগ বের করবেন। সহজ। খুতে হচ্ছে খুলনা, রাতে হচ্ছে রাজশাহী, খুড়া বর, বতে বরিশাল, রতে রংপুর। খুড়া বর সেজে, সেজেতে সিলেট, ঢাকায়, ঢাকাতে ঢাকা, চললো, চললোতে চট্টগ্রাম। কেন চললো? ময়নাকে বিয়ে করতে, ময়নাতে ময়মনসিংহ। আমরা ময়না দিয়ে ময়মনসিংহ সব জায়গায় শিখবো। ওই যে ঢাকার বস ময়না, ঢাকার বস ময়না, ঢাকা বস বরিশাল, চতে হচ্ছে চট্টগ্রাম, আর ময়নাতে ময়মনসিংহ, ঢাকার বস ময়না। এই ময়না মনে রাখবো আমরা, ময়না মানে ময়মনসিংহ। সমস্ত জায়গায় আমরা মিল রেখে বলছি। আচ্ছা, শেয়ার ডান করছে। সুমি শেয়ার ডান করে দেন। যত জায়গায় পারেন শেয়ার দিয়ে দেন। আচ্ছা, আজকে আমাদের কিন্তু লাস্ট ফ্রি ক্লাস সাধারণ জ্ঞানের উপর। লাস্ট ফ্রি ক্লাস আমাদের ফ্রি ক্লাসে যারা বই সংগ্রহ করেননি এখনও সংগ্রহ করে নেন, কারণ বইগুলো আমরা এই ছাড়টা আর দেবো না। এবং আমরা কোর্স ফিটা কী করছি, কোর্স ফিটাও একজনের কোর্স ফিতে 2জন পড়তে পারবেন। আজ কিন্তু লাস্ট সুযোগ। 1799 টাকায় 2জন পড়তে পারবেন, অর্থাৎ একজনের 900 টাকা করে পড়ে। এই 900 টাকায় আপনি বাংলা, ইংলিশ, জিকে 3টা সাবজেক্টে পড়তে পারবেন। আশা করি প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়ানো হবে এবং খুব কৌশলগতভাবে। আচ্ছা, তারপরে আসেন, এইখান থেকে 1 মার্ক দেব। এইখান থেকে 1 মার্ক অবশ্যই থাকবে আজকের পরীক্ষায়। 1 মার্ক অবশ্যই পাওয়া যাবে। দেখেন, বাংলাদেশ সাথে 2টি দেশের আন্তর্জাতিক সীমানা আছে, ভারত এবং মিয়ানমার। ভারত এবং মিয়ানমার। তাহলে বাংলাদেশের প্রতি ভারতের মায়া আছে, এতটুকু মনে রাখবেন। বাংলাদেশের প্রতি ভারতের মায়া আছে বিধায় মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমাদের ভারত হেল্প করছে। তাহলে আমরা এতটুকু মনে রাখবো, বাংলাদেশের প্রতি ভারতের মায়া আছে। বাংলাদেশ, ভারত আর মিয়ানমার, এই 2টি দেশের সাথে আমাদের সীমানা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের আমাদের 2টা বর্ডার রয়েছে, একটা হচ্ছে ভারতের সাথে, একটা হচ্ছে মিয়ানমারের সাথে। ওকে, সীমানা পেয়ে গেলাম। এরপরে পরীক্ষায় আসবে খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি। আপনি মনে রাখবেন মোট জেলা আমাদের কয়টি? 64টি। আমরা কিছুক্ষণ আগে শিখছি আমাদের বিভাগ হচ্ছে 8টি। বিভাগ হচ্ছে কয়টি? 8টি। আর জেলা কয়টি? জেলা হচ্ছে 64টি। 64টি জেলার অর্ধেক কত? যদি আমরা ভাগ করি 2 দিয়ে, যেহেতু 2টা দেশ আছে, এই 2 দিয়ে আমরা ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলে আমরা জানি যদি ভাগ করি তাহলে হয়ে যায় 3 দুগুণা 6, 2 দুগুণি কি 4, তাহলে 32টি। তাহলে চমৎকারভাবে আমরা এটা মুখস্থ করতে হবে না আমাদের। যদি কখনও পরীক্ষায় আসে যে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি, কেউ মুখস্থ করার প্রয়োজন আছে, কেউ মুখস্থ করবেন না। কারণ আপনার যদি সবাই জানে যে মোট জেলা কয়টি, 64টি, এটা সবাই জানে। ক্লাস 5-এর বাচ্চাও একটা জানে যে মোট জেলা 64টি। ওটা ভাগ করেন, কী দিয়ে ভাগ করবেন? 2 দিয়ে। কেন 2 দিয়ে ভাগ করবেন? ওই যে, তাহলে আমাদের মনে থাকবে 2টা দেশের সাথে আমাদের সীমানা আছে। তাহলে এই 2টি কেন ভাগ করব? মনে রাখবো 2টা দেশের সাথে আমাদের সীমানা রয়েছে। সেই 2টা দেশ কি? ভারত এবং মিয়ানমার। তাহলে আমরা ভাগ করলাম, তাহলে কি ফেললাম? আমরা 3টা কৌশল শিখলাম এখানে। আমাদের মোট জেলা কয়টি? 64টি। 2 দিয়ে ভাগ দিলাম কেন? আমাদের 2টি সীমান্তবর্তী দেশ রয়েছে। ভাগ দেওয়ার পর রেজাল্ট কত? 32। এই 32টি কি? আমাদের মোট সীমান্তবর্তী জেলা। ধরে ধরে পড়ানো হবে, ধরে ধরে। কোনো কিছু মুখস্থ না। বাংলা যেভাবে শিখছেন ইংরেজিও সেভাবে শিখবেন এবং সাধারণ জ্ঞান ওইভাবে শিখবেন। আপনি সত্যিকারে যে একটা কোর্স বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের
কোর্সটা করে আপনি শান্তি পাবেন। এরকম না ওই খালি মুখস্থ করানো হবে, খালি মুখস্থ, মুখস্থ না, মুখস্থ আপনি নিজেও বই খুলে করতে পারেন না? টিচারের কাছে কি মুখস্থ করার জন্য ভর্তি হয়েছেন? না, টিচারের কাছে, এমন টিচারের কাছে ভর্তি হইতে হবে যারা সত্যিকারে কৌশল দিয়ে পড়ায়। হুম, তাদের কাছে পড়বেন। আর যদি কৌশলে নাই, তাহলে তো বই আছে, বাংলাদেশে অনেক বই আছে সাধারণ জ্ঞানের, অনেক বাংলার উপর বই আছে, সেগুলো মুখস্থ করবেন। 19-এর বাংলা ব্যাকরণ বই অনেক ভালো বই, সেটাও মুখস্থ করতে পারেন। ব্যাকরণ বই, ওই বই ব্যাকরণ অবশ্যই পড়বেন, কিন্তু পাশাপাশি আপনাকে এমন কিছু বই পড়তে হবে যে বইগুলো হচ্ছে আপনার কৌশল দিয়ে শেখাবে। তো এই হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের বই, ছবি এবং ছন্দ দিয়ে সাজানো, দেখেন। তাহলে আমরা শিখে ফেললাম। এইখানে আমাদের একটা গণ্ডগোল লাগে, দেখেন গণ্ডগোলটা কি? গণ্ডগোলটা হচ্ছে ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা হচ্ছে 30টি, মিয়ানমারের সীমান্তবর্তী জেলা হচ্ছে 3টি। তাহলে আমরা কিন্তু মোট শিখছি 32টি, এই যে 32টি, যদি 32টি শিখি, যদি 32টি শিখি, তাহলে আমাদের প্রশ্ন হতে পারে না যে 33 কেন হইল? আমাদের তো 32 হওয়ার কথা ছিল। এই কারণে একটা জেলা বেশি, কারণ একটা জেলা হচ্ছে কমন জেলা। কমন জিনিসটা তো বুঝেন। যদি বলা হয় কমন, কমন হচ্ছে একই রকম, দুই জায়গাতে কি আছে, দুই জায়গাতেই আছে, এই জিনিসটাকে বলা হয় কমন। আমরা অঙ্ক করি, কমন অঙ্কগুলি কি কমন নিয়ে নিই সেরকম। তাহলে আমরা এই 32 যখন হিসাব মিলাবো, কীভাবে দেখেন হিসাব মিলাবো, এই যে এইখানে মিলাবো, দেখেন দেখেন কত চমৎকারভাবে বই সাজানো হয়েছে। এই ভারত বানানে র রয়েছে, মিয়ানমার বানানে র রয়েছে, দুইটা র কমন নিলাম, দুইটা র, এই যে র র নিয়ে র নিলাম, র দিয়ে লিখলাম রাঙ্গামাটি। এই রাঙ্গামাটি কি করছে, রাঙ্গামাটি কীভাবে বের করলাম দেখেন, মুখস্থ করি নাই কিন্তু, কী করছি, ভারতের র নিছি, ভারতের র নিছি, আবার রাঙ্গামাটিরও কী নিছি, র নিছি, দুই র কী নিছি, কমন নিছি, নিয়ে রাঙ্গামাটি। এই রাঙ্গামাটি কী করছে, এই রাঙ্গামাটি কী করছে, কমন, অর্থাৎ এই রাঙ্গামাটি ভারতেরও সাথে আছে, মিয়ানমারের সাথে আছে। তাহলে কি আপনি দুইটা গুনবেন? বলেন, দুইটা গুনবেন? গুনবেন না, একটা গুনবেন, ঠিক না? এই কারণে আমাদের হিসাবটা একটু এলোমেলো হয়ে যায় অনেক সময়। মুখস্থ করে 32 মনে করে না 33 তো হবে, কারণ এইভাবে মুখস্থ করেন যে 30 আর 3 33, 30 আর 3 33। ভারতের সাথে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা যদি 30টি হয়, আর মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা যদি 3টি হয়, তাহলে 33টি হয় না? অনেক সময় এইভাবে 33টি দাগে ফেলে আমরা বিপদের মধ্যে পড়ি। তাহলে ওই যে মনে রাখবেন, 33 হবে না, হবে 32টি। কারণ এই যে রাঙ্গামাটি কী করছে, রাঙ্গামাটি দুইজনের সাথে কমন আছে, অর্থাৎ এটা ধরেন বাংলাদেশের রাঙ্গামাটি, এই রাঙ্গামাটির সাথে ভারতেরও সংযোগ আছে এবং মিয়ানমারেরও সংযোগ রয়েছে। আশা করি বুঝতে পারছেন সবাই। আচ্ছা, মাঝে আবার মোবাইল নাম্বার কেনবা দিছে? আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছেন, আশা করি এই পাতাটা আপনি বুঝতে পারছেন। আর ভারতের সাথে সীমান্তবর্তী জেলা 30টি, এই 30টি কিন্তু আপনাকে আলাদা করে পড়তে হবে, আমাদের বইয়ে কৌশল দেওয়া আছে আলাদা করে। হ্যাঁ, এটা যেহেতু 30টা, এটা আমি আলোচনা করব না। আমি মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা যে 3টা, এই 3টা আপনি মনে রাখবেন। প্রেসিডেন্ট বারাক ওবামা, বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার। ইন্টারন্যাশনাল লোক, ইন্টারন্যাশনাল লোক আমাদের বারাক ওবামা সাহেব। এই জন্য এই 3টা জেলা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল জেলা। কেন? কারণ মিয়ানমারের সাথে আমাদের সীমানা রয়েছে এই 3টা জেলার। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই বুঝতে পেরেছেন। আমার এত বই আছে, তারপরেও কিনবো। আপনার যত বই থাকুক না কেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না। এটা কে বলছে একটু লিখে পাঠান, কোন লেখক বলছে বই পড়লে কেউ দেউলিয়া হয় না। আর এই বইটা, যে বই আপনার কাছে থাকুক না কেন, বই আপনার অমূল্য সম্পদ। আপনি পড়ে শেষ করবেন, তারপরে আপনার সন্তান পড়বে, তারপর নাতি পড়বে, পড়বেই। বই বাড়িতে থাকলেই, এখন যে যত কি জ্ঞান অর্জন করবে, বই ছাড়া জ্ঞান অর্জন করা কোনোভাবেই সম্ভব না। জ্ঞান অর্জনের জন্য বই হচ্ছে 1 নম্বর হাতিয়ার। তো যাই হোক, তাহলে দেখেন আমরা এই পৃষ্ঠা থেকে 1 মার্ক পাবেন আশা করি। তাহলে 2টা এমসিকিউ আপনাদের প্রত্যেকেরই পারা উচিত, ঠিক আছে? তাহলে আমি যদি প্রশ্ন করি, মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? 3টি। সেই 3টি জেলা যে বের করছি, সেই কৌশলটা একটু লেখেন তো সবাই, কৌশলটা লেখেন। মিয়ানমারের সাথে যে আমাদের সীমান্তবর্তী জেলা 3টি, সেই 3টি জেলার নাম মনে রাখার কৌশল লিখে ফেলেন। আমরা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করতেছি, সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করতেছি, এবং সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা হবে কিছুক্ষণের মধ্যে 25টা। যে প্রথম হবে, দ্বিতীয় এবং তৃতীয় হবে, সে পুরস্কার পাবে। আচ্ছা, তাহলে আমাদের
লেখেন যে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা তিনটে। নয়ন হোসেন সর্বপ্রথম অ্যান্সার দিছে, বারাক ওবামা। হ্যাঁ, যে গুড। হ্যাতুন্নেসা খুব সুন্দর কথা বলছে। আমি এই বইগুলো কিনবো, পরে আমার বাচ্চাকে আমি পড়াবো। অসাধারণ, সত্যিকারে ভালো কথা বলছে। প্রথম থেকে যদি আপনার সন্তানকে এভাবে পড়ান, সেই বাচ্চা অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, খুবই ভালো পরিকল্পনা। হুম। হ্যাতুন্নেসার এই কারণে আমরা আহ, দোয়া করি, হ্যাতুন্নেসার জন্য 5-6টা বাচ্চা হয়। একটা যেন ডাক্তার হয়, একটা যেন ইঞ্জিনিয়ার হয়, একটা যেন পুলিশ হয়, একটা যেন ম্যাজিস্ট্রেট হয়, আরেকটা কী দেবো, আরেকটা যেন শিক্ষক হয়, না হাফেজ হবে। হাফেজ হলো শিক্ষক আর কি। হ্যাঁ, 5টা বাচ্চা 5 রকম হবে, এটা যেন আমরা ইয়া করি, দোয়া করি আমরা। যেবা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট, সে আজকে আমাদের 3rd হয়েছে। সাজ বইটা আপনি পাবেন। হ্যাঁ, সাজ বইটা পাবেন, আমরা অনলাইনে দিচ্ছি। এই তো সম্মতি জ্ঞাপন করছে হ্যাতুন্নেসা, যে গুড। তাহলে সার্চ বইটা অনলাইনে অর্ডার করলে আপনি 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। আমাদের মেসেঞ্জারে গিয়ে নক করেন, আপনার সব প্রসেস ওখানে আপনাকে বলে দিবে কীভাবে আপনি বই পাবেন। আচ্ছা, অসাধারণ। আর একটা তথ্য দিই, আমরা বাংলাদেশি হিসাবে আমরা একটা গর্ববোধ করব, ভারতে ব্যাপক পরিমাণ আমরা এই বইটা সারা ফেলছি, বাংলা ব্যাকরণ বইটা। বাংলা ব্যাকরণ বই এবং ইংরেজি বই ব্যাপক পরিমাণ সারা পাইছি। তাহলে বিশ্বাস করেন, শুধু বাংলাদেশে আমরা নাম্বার 1 হইনি বই বিক্রি দিয়ে, আমরা রেকর্ড করে ফেলছি। ভারতে আমরা যে পরিমাণ অর্ডার পাইছি, ভারতে ওরাও বিশ্বাস করতে পারেনি। আপনারা কমেন্টে গিয়ে দেখিয়েন, কমেন্টে লিখছে ভারতের লোক। হ্যাঁ, এত পরিমাণ ভারতের লোক আমাদের বইয়ের অর্ডার দিছে। 2-3টা কোচিং আছে যারা আমাদের প্রায় 1000 বই ওরাই অর্ডার দিছে, ওদের কোচিংয়ে স্টুডেন্টকে পড়াবে। এবং এটা আমরা বাংলাদেশের লোক হিসাবে গর্ববোধ করি, আমরা এতদিন ভারত থেকে বই এনে পড়ছি, ঠিক না? আমাদের, আমি এতটুকু আমার সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ যে এই যে আমি পরিশ্রম যে করছি, এই পরিশ্রমটা সার্থক হয়েছে। শুধু বাংলাদেশে প্রভাব ফেলিনি, ভারতেও আমরা প্রভাব ফেলছি বিশাল পরিমাণ। এখন তো ভারতে সেরকম মানুষ জানে না, তারপরও এই অবস্থা হয়েছে। এবং আমাদের মার্কেটিং করার ইচ্ছা আছে ভারতে। সেখানেও প্রচুর পরিমাণ। তো আপনারা দোয়া করবেন, আমরা বাঙালি হিসাবে আমরা এটা একটা, আপনাদেরও একটা কি সুখবর যে আমরা এটা করতে পেরেছি। আমরা এতদিন কলকাতা থেকে বই এনে পড়তাম। হ্যাঁ স্যার, আপনাদের নীলক্ষেত দিলে আরও বই আরও সবাই উপকৃত হতে। আচ্ছা, নীলক্ষেতে আমরা দেওয়ার চেষ্টা করব, নীলক্ষেত, বাংলা বাজার, ফার্মগেট, এগুলোতে দেওয়ার চেষ্টা করা হবে। হ্যাঁ, আমরা আসলে প্রথমে আসলে বই বের করছি প্রায় 3000-এর মতো। এইগুলো আমাদের অনলাইনে শেষ হয়ে গেছে, এবার নতুন করে আমরা করব, তারপরে আমরা লাইব্রেরিতে দেব। আমরা নিজেও অবাক হয়ে গেছি যে ভারত থেকে 1000-এর বই অর্ডার পাবো, বাংলাদেশে তো প্রচুর পরিমাণ সেল। এটা অবাক হয়ে গেছি। এই কারণে আমরা লাইব্রেরিগুলোতে এই মুহূর্তে পৌঁছাতে পারতেছি না। আশা করি 5 তারিখের মধ্যে আবার লাইব্রেরিতে বই পৌঁছাবো। ইয়াকুব হোসেন, আপনি বুঝতে পারছেন, মানে এই মুহূর্তে যে বইগুলো ছাপাইছে সবগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা, দেখুন, তাহলে আমরা আবার পড়াতে চলে যাই। 17 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আপনি দেখেন প্রত্যেকটা পৃষ্ঠাই, আমি কিন্তু সার্চ বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা আলোচনা করতেছি। আপনি অবাক হয়ে যাবেন যে প্রত্যেকটা পৃষ্ঠা এইভাবে সাজানো। আচ্ছা, দেখুন, আমরা বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য, আমরা জানি ভারতের 29টি রাজ্য রয়েছে। এই 29টি রাজ্যের মধ্যে বাংলাদেশের সাথে সীমানা পড়ছে 5টি রাজ্যের। এই মেয়েটা কি বলতেছে, এই মেয়েটা বলতেছে আমি ত্রিভুবনের ম্যাপ আঁকি। ত্রিভুবন মানে বুঝেন স্বর্গ, মর্ত্য, পাতাল। এই যে বলতেছে আমি ত্রিভুবনের ম্যাপ আঁকি, তাহলে চমৎকারভাবে আপনি শিখে ফেলবেন আমি ত্রিভুবনের ম্যাপ আঁকি, এটা সবাই লিখে ফেলেন। হ্যাঁ, পরের মাসের 5 তারিখের মধ্যে নীলক্ষেতে আমরা দিব। হ্যাঁ, তবে আপনি অনলাইনে নিলেই বেশি লাভ, কারণ আপনি বইটা ওইখানে 550 টাকা দিয়ে কিনতে হবে। আর আপনি যদি আমাদের পেজ সম্পর্কে জানতে চান, আমরা কিন্তু ওয়েবসাইটে পেজ দিয়ে দেবো, পুরা বইয়ের পেজ। আপনি পেজে পুরা পেজ দেখে আপনি বই অর্ডার দিতে পারবেন। আমরা অনলাইনের কাজ চলতেছে, ওয়েবসাইটটার কাজ। আশা করি 3 দিনের মধ্যে ওয়েবসাইটের কাজ শেষ হয়ে যাবে। আপনি ধীরে সুস্থে একবারে লাইব্রেরিতে যাই বই দেখার চেয়ে আপনি রুমে বসে বসে প্রত্যেকটা পেজ চেক করতে পারবেন। আমরা খুব মানে অসাধারণভাবে সব কিছু চেষ্টা করতেছি যেন আপনি ঘরে বসে সব কিছু পান। এই যেবা সর্বপ্রথম লিখছে যে আমি ত্রিভুবনের ম্যাপ আঁকি, অসাধারণ। আমি ত্রিভুবনের ম্যাপ আঁকি, তাহলে এই যে আতে হচ্ছে আসাম,
মিতে মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পঞ্চম পতে হচ্ছে পশ্চিমবঙ্গ। এই যে আমাদের পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে কিন্তু আমরা আমাদের বাংলা বই, ইংলিশ বই চলতেছে, কারণ ওদের সিলেবাস আমাদের সিলেবাস একই, বাংলা ইংলিশ সিলেবাস। ওরা চাকরির জন্য নিচ্ছে, তারপর নবম দশম শ্রেণীর জন্য নিচ্ছে কোচিংগুলোতে, হ্যাঁ, আর এককভাবে অনেকেই নিচ্ছে। ওরা তো মানে এত কমেন্ট করছে, আপনারা হয়তো কমেন্টগুলো পড়ছেন, যারা যারা অনেকে হয়তো পেজের সাথে যুক্ত আছেন, কমেন্টগুলো দেখবেন যে ভারত থেকে মানুষ কীভাবে বই চাচ্ছে। তাহলে আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। তাহলে আমি ত্রিভুবনের ম্যাপ আঁকি, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ, এই পাঁচটা আমাদের রাজ্য। এর ভারতের যে পাঁচটা রাজ্য আমরা পাইলাম, এই পাঁচটা রাজ্য আমাদের কি বাংলাদেশের সাথে সীমান্তবর্তী। যেমন বাংলাদেশের জেলাগুলো ভারতের সাথে সীমান্তবর্তী, ঠিক ওদের পাঁচটা রাজ্য আমাদের কি আমরা আমাদের সাথে বর্ডার আছে। অর্থাৎ আমরা বাংলাদেশ দিয়ে আসাম ঢুকতে পারবো, আমরা বাংলাদেশ দিয়ে মিজোরাম ঢুকতে পারবো, ত্রিপুরা ঢুকতে পাবো, মেঘালয় ঢুকতে পাবো, পশ্চিমবঙ্গ ঢুকতে পাবো। তাহলে এইখানে আমরা একটু কোডের ব্যবহার করি, দেখুন তো। এই যে 1 2 3 4 5, এই কোডটা মনে রাখবেন। হ্যাঁ, কোডটা মনে রাখবেন, 1 2 3 4 5। অসাধারণ একটা কৌশল শিখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, হায়তুন্নেসা খুব চমৎকারভাবে লিখে ফেলছে, সবগুলোই লিখে ফেলেন, কারণ এইখান থেকে আপনি একটা এমসিকিউ পাবেন। 3টা এমসিকিউ কিন্তু হয়ে গেল। তাহলে 15টা এমসিকিউ পাবেন, আর 10টা এমসিকিউর মধ্যে যদি আপনি 10টার মধ্যে 5টা পাইলে, আমার মনে হয় 20 20 পাইলে 21 পাইলেই ফার্স্ট হওয়া সম্ভব। তাহলে আমি ত্রিভুবনের ম্যাপ আঁকি। তাহলে আসাম, আতে আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। আতে আসাম, মিতি মিজোরাম, ত্রিপুরা, মেতে মেঘালয়, পতে পশ্চিমবঙ্গ। এই পাঁচটা আমরা রাজ্য পেয়ে গেছি। কোথাকার রাজ্য? এরা ভারতের রাজ্য। এদের সাথে আমাদের সম্পর্ক কি? আমাদের সাথে বর্ডার রয়েছে, এদের সাথে সীমানাবর্তীর সীমানা রয়েছে। হ্যাঁ, এই সীমানাগুলো দিয়ে আমরা ভারত যেতে পারবো, এই রাজ্যগুলোতে প্রবেশ করতে পারবো। আচ্ছা, হ্যাঁ, অসাধারণ। আপনি ইয়াকুব হোসেন বলছে যে নিজে নিজে পড়তে চান। হ্যাঁ, অবশ্যই পারবেন, তবে যেহেতু আমি লিখছি, আমার কাছে বুঝে নিলে আপনি বেশি বুঝবেন। আর আপনি যদি মনে করেন যে না, আপনি হ্যাঁ, আমি চেষ্টা করছি উজাড় করে দিয়ে। হ্যাঁ, অনেকেই বলছে যে স্যার এতগুলো কৌশল কোনো বইয়ে এভাবে কেউ দেয় না। আমি দিয়েছি, আমি 12-13 বছর থেকে ইংরেজি বাংলা পড়াই, আমি সবগুলোই দিয়ে দিয়েছি। আপনি নিজে নিজে পড়ে বুঝবেন। তবে আপনি পারলে, যদি আপনার যদি টাকা পয়সার সমস্যা না হয়, তাহলে আপনি মাত্র তো 900 টাকায় কোর্সটা করাচ্ছে, ঠিক না? আপনি একজন বন্ধুর সাথে কথা বলে আপনি ভর্তি হয়ে যান। 900 টাকায় আপনি আমি যে লিখছি, যেহেতু আমার কাছে বুঝে নিলে আপনি তাড়াতাড়ি বুঝবেন। এবং আপনি একবার বুঝে নিলে, যে হায়াতুন্নেসা বলছে যে ওর কী পড়াবে, মেয়েকে পড়াবে বা ছেলেকে পড়াবে, সন্তানকে পড়াবে, আপনি চাইলে আপনি অনেক কোচিং সেন্টারও ক্লাস নিতে পারবেন। এমন একটা বই, অনেক কোচিং সেন্টারে আপনি ক্লাস নিতে পারবেন। আপনি একটা ক্লাস নিলে, কোচিং সেন্টারে একটা ক্লাস নিলে 2000 থেকে 3000 টাকা দেয়, ঠিক না? দেখা যায় যে অনেক ইনকাম করে ফেলবেন। আচ্ছা, তা যাই হোক, আমরা এই যে 1 2 3 দিলাম না, আপনি এই আমাদের বাংলাদেশের পূর্বে কোন রাজ্যগুলো আছে, উত্তরে কোনগুলো আছে, পশ্চিমে কোনগুলো আছে, দক্ষিণে কোনগুলো আছে, এইভাবে পরীক্ষা আসে যে আমাদের বাংলাদেশের পূর্বে ভারতের কোন রাজ্যগুলো রয়েছে। তাহলে আমরা মনে রাখবো প্রথম 3টে, 1 2 3 সিরিয়াল করে সাজাইছি, 1 2 3। প্রথম পূর্বের প্রথম 3টা হচ্ছে 1 2 3। 1 2 আমরা জানি, আমি ত্রিভুবনের ম্যাপ আঁকি, এটা হচ্ছে আমাদের কৌশল। প্রথম তিনটা হচ্ছে পূর্বে, তারপরে 1 3 বাদ, 3 বাদ দিলে কত হয়? তারপর 4 5, প্রথম 3টা, তারপর 1 শুরু করে, তারপর 3 থেকে শেষ, তারপর 4 5। তাহলে 1 4 5 হচ্ছে আমাদের উত্তরে। আর আমরা জানি পশ্চিমে পশ্চিমবঙ্গই শুধু আছে, আমাদের পশ্চিমবঙ্গে। আর দক্ষিণে কিন্তু কোনো ভারত কিন্তু নাই। আমরা জানি ভারত আমাদের বাংলাদেশে 3 দিকে ভারত রয়েছে, দক্ষিণে কিন্তু কোনো আমাদের ভারতের কোনো রাজ্য নেই বা ভারতেই নেই। হ্যাঁ, সেই আমরা জানি, সেদিকে আমাদের বঙ্গোপসাগর, আর বঙ্গোপসাগর পার হলে আমরা পাই মিয়ানমার। তাহলে আমরা জানি। তাহলে দেখেন, এই যে যারা বই পাইছে, দেখেন কমেন্টগুলো পড়েন। যারা যারা বই নিয়েছেন, অনেকে তো এখনও বই পাননি, যারা যারা অর্ডার করছে ধারাবাহিকভাবে বইগুলো পাঠাচ্ছি, তো যারা পাইছেন প্রত্যেকটা পৃষ্ঠা ও সাধারণভাবে সাজিয়েছে। এবং এমসিকিউ আপনি এতটুকু পড়লেন, পড়ার পর আপনি কি বুঝলেন, এমসিকিউ টেস্ট করবেন। এমসিকিউগুলো দিয়েছি আমরা। আচ্ছা, এটা এখানে একটা সুন্দর একটা কানন একটা সুন্দর কমেন্ট করছে, এটা সত্যি কথা। আপনার বইয়ের মতো বাজারে কোনো বইতে এমনভাবে প্রত্যেকটি বিষয় কৌশলে পাওয়া যায় না। দেখেন, চমৎকার কৌশল কথা বলছে সে। তো যাই হোক, তাহলে আমরা শিখে ফেললাম যে কিচ্ছু না, আমরা জানি উত্তরে হচ্ছে প্রথম 3টা, তারপর উত্তরের পর কি, সরি, প্রথমে হচ্ছে পূর্বে হচ্ছে প্রথম 3টা,
প্রথম 3টা পূর্বে, তারপরে পূর্বের পরে কি উত্তরে। উত্তরে হচ্ছে 1 2 3, 1-এর সাথে 4 5, তাহলে 1 2 3 হচ্ছে পূর্বে, আর 1 4 5 হচ্ছে উত্তরে। পশ্চিমে পশ্চিমবঙ্গ, আর দক্ষিণে তো ভারত নাই, বঙ্গোপসাগর রয়েছে, বঙ্গোপসাগর পার হলে আমাদের মিয়ানমার রয়েছে। এই হচ্ছে আমাদের রাজ্যগুলো। আশা করি রাজ্যগুলোর সম্পর্কে খুব ভালো ভালো একটা ধারণা হয়েছে আপনাদের। হ্যাঁ, আচ্ছা, ইন্টারন্যাশনাল যখন পড়ব তখন আমরা এই ভারতের এই রাজ্যগুলো নিয়ে আলোচনা করব, কোন রাজ্যগুলোর কী বিশেষত্ব রয়েছে সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এটা হচ্ছে ইন্টারনাল বিষয়। হ্যাঁ, যেহেতু বাংলাদেশের সাথে সম্পর্কযুক্ত, এই কারণে আমরা বাংলাদেশের রিলেটেড এই জিনিসগুলো পড়ে নিলাম, কিন্তু ভারতের নিয়ে যখন আলোচনা করব সেটা আমাদের ইন্টারন্যাশনাল আলোচনা হয়ে যাবে। আচ্ছা, এই সুন্দর লাভ চিহ্ন দিছে সাদিক আহমেদ, অসাধারণ। আপনাদের মধ্যে যেমন আপনাদের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা প্রচুর পরিমাণ শেয়ার করে, প্রচুর পরিমাণ কমেন্ট করে, তাতে কি হয়, একটা রাইটার বা টিচার উৎসাহ পায়, তখন কাজ করার একটা উৎসাহ চলে আসে। কারণ আমি যেমন আপনাদেরকে এগুলো ফ্রি পড়াচ্ছি, তাই ফ্রি ক্লাসে কত কিছু শিখতেছেন, ঠিক তেমনই আপনাদেরও কিছু করা উচিত, ক্লাসটা শেয়ার করে দেওয়া, তারপর হচ্ছে এই বিষয়গুলো জানানো যে হ্যাঁ এরকম একটা বাজারে বই আসছে। হ্যাঁ, যে এই বিষয়গুলো ভালো মন মানসিকতা, উদারতা, কিন্তু একটা ভালো পথ দিয়ে দেয় সৃষ্টিকর্তা। অর্থাৎ মন যতক্ষণ পর্যন্ত আপনার উদারতা হবে না, কারণ সৃষ্টিকর্তা কোনো কিছুই দেবে না, কারণ সৃষ্টিকর্তার তো কোনো অভাব নেই না, আমাদের নিতে হবে। তাহলে সৃষ্টিকর্তা কাকে দিবে? যার উদারতা বেশি, মন মানসিকতা ভালো, তাকেই দিবে। কিন্তু আমরা আবার উল্টাটা করি, আমরা মনে করি আমি নিব, কেউ যেন এটা না করে। হ্যাঁ, এটা কিন্তু খুব খারাপ মন মানসিকতা, কারণ আমরা যাই করি না কেন সৃষ্টিকর্তার রহমত ছাড়া কোনো কিছুই হবে না, এই কারণে মনে রাখতে হবে। দেখেন, মহাবিশ্ব মুখস্থ বিদ্যার চেয়ে এমনভাবে কৌশল করে পড়লে আজীবন সেই বিষয়টি মনে থাকে। এই যে কানন সুন্দর সুন্দর কথা লিখতেছে। অবশ্যই মুখস্থ করলে তো বেশিক্ষণ মনে রাখতে পারবেন না, বিরক্ত লাগবে। অসাধারণ। এই মাঝে লাভ চিহ্ন দিছে, দিয়ে অনেকগুলো লাভ চিহ্ন দেওয়ার পরে একটা পার্সেন্টেজ দিছে, 100% লাভ চিহ্ন দিছে, মানে পুরো ভালোবাসাটাই দিছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখন আলোচনা করব আমাদের বিষয় কি, সংবিধান। আমরা জানি আমাদের সংবিধানে 11টি অধ্যায় রয়েছে, তারপর অনুচ্ছেদ রয়েছে 153টি। হ্যাঁ, দেখুন, তাহলে এইটা আপনি কিভাবে পড়বেন, দেখেন এটা কিভাবে পড়বেন। আপনি দেখেন, এই যে বোঝাই যাচ্ছে, এই যে এখানে লাভ চিহ্ন, এই যে যেমন মাদের সাহেব লাভ চিহ্ন দিছে, এইখানে একটা লাভ চিহ্ন আছে, দেখেন লাভ চিহ্ন, এখানে মাদের সাহেব দিছে লাল লাভ চিহ্ন, আর এখানে আমাদের আছে কালো লাভ চিহ্ন। হ্যাঁ, তাহলে দেখেন ছেলে মেয়েটা কী করতেছে, প্রেম করতেছে, এটা বুঝাই যাচ্ছে যে এটা কী করতেছে, প্রেম করতেছে। আচ্ছা, তাহলে প্রেম নিয়া বিনি মহাব্যস্ত, ঠিক না, প্রেম নিয়া বিনি মহাকর্ম করতেছে। দেখেন এমন কর্ম করতেছে, তাহলে প্রেম নিয়া বিনি কী করতেছে, মহাকর্ম করতেছে, ঠিক না। কারণ আমরা এই সবচেয়ে বড় কর্ম হচ্ছে কি, প্রেম। এখনকার ছেলেমেয়ের 1 নম্বর সংবিধান হচ্ছে কি, যেমন রাষ্ট্রের সংবিধান এমন একটা সংবিধান, যে সংবিধান যদি সত্যিকারে প্রত্যেকটা নাগরিক মেনটেন করে বা মানে, বা যারা নেতা হবে তারা যদি মানে, তাহলে ওই দেশটা অন্যরকম হয়ে যাবে, ঠিক না। তাহলে আমাদের ছেলেমেয়ের এখন 1 নম্বর সংবিধান হচ্ছে পড়াশোনা করলে অবশ্যই প্রেম করতেই হবে। তো এইরকম অবস্থা হয়েছে যদি, ঠিক না, পড়াশোনা যেমন অবস্থা, পড়াশোনার যে অবস্থা হয়ে গেছে, এখন পড়াশোনা না করলেও প্লাস পেয়ে যায় মানুষ। তো এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই, পড়াশোনার জায়গায় থাকবে, সত্যিকারে পড়াশোনা। তাহলে যাই হোক, আমরা সংবিধান নিয়ে আলোচনা করতেছি, প্রেম নিয়া বিনি মহাকর্ম। তাহলে প্রেম নিয়া বিনি কী করতেছে, মহাকর্ম করতেছে। এটাই হচ্ছে এখনকার ছেলেমেয়ের একটা সংবিধান, যে সংবিধান কি, সংবিধানে যেমন মৌলিক জিনিসগুলো থাকে সেরকম এখনকার স্টুডেন্টের মৌলিক জিনিস হচ্ছে যে না, প্রেম করতেই হবে। তাহলে প্রেম নিয়া বিনি মহাকর্ম করতেছে, প্রেম নিয়া বিনি মহাকর্ম করতেছে, এই কথাটা লিখে ফেলেন, প্রেম নিয়া বিনি মহাকর্ম করতেছে। তাহলে আমাদের সংবিধানে যে 7টা ভাগ বা অধ্যায় রয়েছে আপনি বের করতে পারবেন, কিচ্ছু নাই। দেখেন প্রেম, প্রেম শব্দটা বলতেছে PRM, প্রেম। প্রেমতে হচ্ছে প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র, পিতে প্রজাতন্ত্র, আরতে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এমতে মৌলিক অধিকার। প্রেম থেকে
তিনটা জিনিস পেয়ে গেছেন, কিচ্ছু না। প্রেম প্রেম বলেন, পিতে প্রজাতন্ত্র, আরতে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এমতে মৌলিক অধিকার। এখনই মুখস্থ হয়ে যাবে আশা করি, এখনই। এই যে ফাতেমা খাতুন চমৎকার চমৎকার কথা বলছে। আমি আমার বই সম্পর্কে এত বিশেষণ দিতে পারতেছি না, আপনারাই অনেক সুন্দর সুন্দর বিশেষণ দিচ্ছেন, সত্যি কথা। আপনাদের এই কথাগুলো যদি আমি বইয়ে লিখে দিই, আরও মনে হয় বইয়ের অসাধারণ যে গুণগত মানগুলো আছে সেগুলো প্রকাশ পাবে, প্রকাশিত হবে। দেখেন, আমি কিন্তু এত কথা বলতেই পারিনি বই সম্পর্কে। দেখেন যে আশা করি আপনার বইগুলো খুব সুন্দর কৌশল দিয়ে তৈরি প্রথম বাজারজাত বই। দেখেন কত সুন্দর সুন্দর কথা লিখছে। আমি কিন্তু এই পর্যন্ত বলতে পারি নাই যে আমাদের বইগুলো হচ্ছে বাজারজাতকৃত 1 নম্বর বই, যেগুলো প্রথমভাবে আমরা এইভাবে এত কৌশল দিয়েছি। এই কথাটা আমি এই পর্যন্ত এত সুন্দর কথা আমার মাথায় এখনও আসে নাই, যে সুন্দর কথাটা ফাতেমা খাতুন লিখছে। অসাধারণ। হুম অসাধারণ কথা লিখছে, অসাধারণ। আচ্ছা, তা যাই হোক, তো যাই হোক, হ্যাতুন্নেসা প্রেম নিয়া বিনি মহা কর্ম। প্রেম নিয়া বিনি করতেছে কি, যিনি লিখছে যেহেতু, হ্যাঁ বিনি হবে, হ্যাঁ। প্রেম নিয়া বিনি মহাকর্ম সংবিধান। প্রেম নিয়া বিনি মহাকর্ম করতেছে। মহাকর্ম মানে প্রেমের মতো কর্ম আর মনে হয় নাই স্টুডেন্টের এখন। আশা করি আমাদের মুখস্থ হয়ে গেছে 3টা ভাগ। পিতে প্রজাতন্ত্র, পিতে প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এমতে মৌলিক অধিকার। প্রেম নিয়া, নিয়াতে নির্বাহী বিভাগ, এতে হচ্ছে আইন বিভাগ। নিয়ায় এনআইতে নির্বাহী বিভাগ, এতে হচ্ছে আইন বিভাগ। প্রেম নিয়া বিনিতে বিচার বিভাগ, নিতে নির্বাচন। বিনি যে মেটা, সেখান থেকে আমরা 2টা ভাগ পাচ্ছি, বিতে বিচার বিভাগ, নিতে নির্বাচন বিভাগ। প্রেম নিয়া বিনি মহাকর্ম করতেছে। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহা কি করতেছে, কর্ম করতেছে, কর্ম বিভাগ। আর সংবিধানে আমরা 2টা ভাগ পাচ্ছি, সংতে হচ্ছে সংবিধান সংশোধন, চাইলে সংশোধন করা যাবে, আর বিবিধ, বিতে হচ্ছে বিবিধ। তারপরে আমরা চমৎকারভাবে এই ভাগগুলো নিয়ে আমরা যে অনুচ্ছেদগুলো রয়েছে সেই অনুচ্ছেদগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম হচ্ছে আপনার 11টি ভাগ বা অধ্যায় আমরা মনে রাখব, এবং প্রত্যেকটা ভাগের অনুচ্ছেদগুলো মনে রাখতে হবে। যেমন প্রথম যে অধ্যায় বা ভাগ রয়েছে, এই প্রথম ভাগ অধ্যায় হচ্ছে আমাদের প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রে আবার 60টি অনুচ্ছেদ রয়েছে, 1 থেকে 7টি অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদগুলো আমরা কৌশল দিয়ে আলোচনা করব পেট বেসে। হ্যাঁ, আশা করি অসাধারণভাবে আপনি শিখবেন। হয়তো অনুচ্ছেদ মুখস্থ করছেন, মনে রাখতে পারেন না, অসাধারণভাবে শিখব। তারপরে দ্বিতীয় অধ্যায়ের নাম আমরা জানলাম, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। সেখানে অনুচ্ছেদ হচ্ছে 25, 8 থেকে 25, 1 থেকে 7, 7-এর পর হচ্ছে 8 থেকে 25। তারপর তৃতীয় যে আমাদের অধ্যায় বা ভাগ রয়েছে সেটার নাম আমরা জানি মৌলিক অধিকার। রাষ্ট্র পরিচালনার মূলনীতি 2য়, এবং মৌলিক অধিকার হচ্ছে আমাদের 3য়। এইখানে আমাদের অনুচ্ছেদ রয়েছে 26 থেকে 47। চতুর্থ ভাগটা রয়েছে আমাদের নির্বাহী বিভাগ। প্রেমে আমরা পাইলাম, তাহলে প্রেমে 3টা ভাগ, আর 3টা ভাগে আমরা 1 থেকে 47টা অনুচ্ছেদ রয়েছে আমাদের। নিতে হচ্ছে নির্বাহী বিভাগ। এই নির্বাহী বিভাগে আমাদের চতুর্থ অধ্যায় বা ভাগ, এইখানে রয়েছে আমাদের 48 থেকে 64টা অনুচ্ছেদ। এই অনুচ্ছেদগুলো আমরা কৌশল দিয়ে মনে রাখবো পেট ব্যাসে। আশা করি যারা অনেক পড়ছেন পরে মনে রাখতে পারেন না, আশা করি ক্লাস পেট ব্যাসের ক্লাসগুলো করলে বুঝতে পারবেন। আচ্ছা, কানন চমৎকার কথা লিখছে। এমন একটা কৌশল ভিত্তিক বই তৈরি করতে একজন টিচার যে কত পরিশ্রম বা বুদ্ধিমত্তা খরচ করতে হয় তা সত্যিই ভাবনার বিষয়। যে দেখুন, এই কথাটা সত্যিকারে কানন যে কথাটা লিখছে, মানে অনেক পরিশ্রম হয়েছে এটা বইয়ের পিছনে। প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা বিষয় মিলে সাজানো। প্রত্যেকটা বিষয় অনেক চিন্তা ভাবনা করে লিখতে হয়েছে। অসাধারণ। কাননকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, তারপরে আমরা এইভাবে আমরা ভাগগুলো পাইলাম। তাহলে এই হচ্ছে প্রেম নিয়া বিনি মহাকর্ম করছে। প্রেম নিয়া বিনি কী করছে, মহাকর্ম করতেছে। এই যে দেখেন, মহাকর্ম করতেছে না, দেখেন।
প্রেম নিয়ে বিনি মহাকর্ম করতেছে, ছেলের সাথে সম্পর্ক করতেছে। আচ্ছা, ওকে। তারপরে আমরা যাব ভাষার সহিত। ভাষার সহিত কতজন এবং তাদের নামগুলো দেখুন। আমাদের ভাষার সহিত হচ্ছে 8 জন। আমাদের ভাষার সহিত কতজন? আমাদের ভাষার সহিত হচ্ছে 8 জন। এগুলা থেকে প্রত্যেকটা থেকে কিন্তু প্রশ্ন আসবে। সংবিধান থেকে একটা প্রশ্ন, সংবিধান থেকে হচ্ছে সম্ভবত 2টা প্রশ্ন করা হবে। হ্যাঁ, সংবিধান থেকে 2টা প্রশ্ন থাকবে আমাদের ওই 25টা প্রশ্নের মধ্যে। আচ্ছা, আর ভাষার সহিত থেকেও 2টা প্রশ্ন আছে আমাদের। ভাষার সহিত থেকেও 2টা প্রশ্ন, একটু মনোযোগ দেন। তাহলে আমাদের ভাষার সহিত কতজন? ভাষার সহিত হচ্ছে আমাদের 8 জন। এই 8 জন ভাষার সহিত হচ্ছে রফিক, জব্বার, বরকত, আউয়াল। এভাবে আমরা মুখস্থ করতে চাই না, মুখস্থ করতে আমরা চাই না। কিভাবে শিখতে চাই? রজব, আশো এবং শ, এই চমৎকার কৌশলটি শিখবেন। রজব, আশো এবং শ, দেখেন কত চমৎকারভাবে আপনি শিখবেন। রজব, রজব, র, জ, ব, রজব। রতে রফিক, জতে জব্বার, বতে বরকত, রজব। রজবে আমরা 3 জন ভাষা শহীদের নাম পাইলাম, রতে রফিক, জতে জব্বার, বতে বরকত, রজব। আশো, আশোতে আরও 2 জন, আউয়াল এবং সালাম, আউয়াল এবং সালাম। রজব, আশো, শও, শতে শফিউল, আর ওতে হচ্ছে ওয়াল্লি উল্লাহ। এই হচ্ছে আমাদের 7 জন। আর একজন আছে অজ্ঞাতনামা, যার পরিচয় আমরা পাইনি, যার পরিচয় আমরা পাইনি, অজ্ঞাতনামা। তিনি সহ 8 জন যদি পরীক্ষা আসে ভাষা সহিত কতজন, অবশ্যই আপনি 8 জন দাগাবেন। একজনের আমরা নাম পরিচয় পাইনি। এটা আমার সার্চ বইয়ের 300 নম্বর পৃষ্ঠা রয়েছে। এখানে অনেক আলোচনা আছে, আপনারা জানেন। ভাষা শহীদ নিয়ে আমি একটা ক্লাস নিয়েছি। আপনারা যারা আজকে নতুন ক্লাস করতেছেন তারা পেজে গিয়ে ভাষা শহীদ দিয়ে একটা ক্লাস আছে, প্রায় ক্লাসটা 40 মিনিট আছে। এই 40 মিনিট শুধু ভাষা শহীদ নিয়ে আলোচনা করছি, প্রচুর। রফিকের জন্মস্থান কোথায়, তারপরে তার কোন সাবজেক্টে পড়াশোনা করে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা আছে সেই ক্লাসে। এই কারণে আমি আজকে যেহেতু ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস, আমরা সমস্ত বিষয়গুলো টাচ করতে চাই যে আপনি আসলে কিভাবে আমাদের কাছে শিখবেন সেই বিষয়টা। আর সাথে হচ্ছে আমরা যে একটা বই বের করছি, অসাধারণ বই, হ্যাঁ, যে বইটা পড়লে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন, সেই বিষয়টার পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করতেছি। আশা করি বুঝতে পারছেন। এই যে চমৎকারভাবে ফাতেমা খাতুন লিখে ফেলছে রজব, আশো, শ, মাঝে সুন্দর করে লিখছে রজব, আশো, শ। অসাধারণ। আচ্ছা, তাহলে আমরা ভাষা সহিত পাইলাম 8 জন। এখান থেকে প্রশ্ন হবে, আমরা জাস্ট দেখাতে যাচ্ছি। হ্যাঁ, বিশিষ্ট কতজন এবং তাদের নাম কি কি এবং তাদের সেক্টরগুলো কে কত নম্বর সেক্টর করে যুদ্ধ করেছেন সেই বিষয়টা দেখেন। খুবই চমৎকার বিষয় এটা, 100% বিষয়, যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, ভাষা শহীদ, ভাষা শহীদের পরে আমরা ভাষা শহীদের পরে আমরা বিশিষ্টদের নিয়ে আলোচনা করতেছি। অর্থাৎ ভাষা শহীদ হচ্ছে আমাদের যখন আমরা দেশভাগ করছি, হ্যাঁ, দেশভাগের শুরুতে এরা ভাষা নিয়ে শহীদ হয়েছেন। তারপর আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের এই 7 জন বিশিষ্ট রয়েছে যাদেরকে খেতাব দেওয়া হয়েছে, ঠিক না? তাহলে এই 7 জন বিশিষ্ট বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। আমরা জানি বিশিষ্ট যে মুক্তিযুদ্ধের যে যুদ্ধের জন্য যে খেতাবগুলো দেওয়া হয়, এটা মনে রাখবেন, সাবজেক্ট ফিজিক্স, এটুকু মনে রাখবেন। যে খেতাবগুলো রয়েছে সবচেয়ে বড় খেতাব রয়েছে এসতে হচ্ছে শ্রেষ্ঠ, এসতে কি শ্রেষ্ঠ, ইউতে মনে রাখবেন উত্তম, ইউদি মনে রাখবেন উত্তম, এগুলো বইয়ে দেওয়া আছে। হ্যাঁ, এটা বীরতে হচ্ছে বিক্রম, বিক্রম, আর পথে হচ্ছে প্রতীক, পথে কি প্রতীক। এই হচ্ছে আমাদের ওই যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধের যুদ্ধ চলাকালীন যারা যুদ্ধ করছে তাদেরকে পরবর্তীতে আমরা এই 4টা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। এগুলো সংখ্যা আসে, বীর শ্রেষ্ঠ কতজন, 7 জন, বীর উত্তম, বীর প্রতীক, বীর বিক্রম, এগুলো সব আমাদের বই আলোচনা আছে। আমরা জাস্ট 1-2টা পৃষ্ঠা নিয়ে আলোচনা করতেছি। তাহলে আমরা বীর শ্রেষ্ঠ 7 জন আমরা মুখস্থ করতে চাই না। হ্যাঁ, মুখস্থ করতে চাই না, মুখস্থের উপর কোর্স চিহ্ন দিচ্ছি। আবার বলিয়েন না যে বীর শ্রেষ্ঠের উপর কোর্স চিহ্ন দিচ্ছি, না, আমরা মুখস্থটাকে চাই না, মুখস্থটা চাই না। আর এরা হচ্ছে আমাদের মহান জাতির মহান এরা, ঠিক না? এরা ছিল বিধায় তো আমরা দেশ পেয়েছি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা মুখস্থ করতে চাই না। আমরা দেখুন এখানে আমরা আরেকটা বিষয় বলে দিই, এই নামগুলো মুখস্থ করবেন, সেক্টরগুলো হয়ে যাবে। দেখেন সেক্টরগুলো হয়ে যাবে, খুব চমৎকারভাবে আমি বলে দিচ্ছি। নামগুলো মুখস্থ করে ফেলেন প্রথমে কৌশল দিয়ে। রক, রতে রৌফ, কতে কামাল, রক মহান, মতে মতিউর, হতে হামিদুল, নতে নূর মোহাম্মদ শেখ, রুমে রুহুল আমিন, মহিউদ্দিন জাহাঙ্গীর। তাহলে আমরা 7 জন বিশিষ্ট পাইলাম। রক মহান রুমে থাকে, রক নামের একটা ছেলে মহান রুমে থাকে। রতে রৌফ, কতে কামাল, রতে রৌফ, কতে কামাল, মহান, মতে মতিউর, হাতে হামিদুর, নতে নূর মোহাম্মদ শেখ,
রুতে রুহুল আমিন, মতে মহিউদ্দিন জাহাঙ্গীর। এই হচ্ছে আমাদের 7জন বীরশ্রেষ্ঠ। মুখস্থ করার প্রয়োজন আছে? নাই, দ্রুত লিখে ফেলেন। রক মহান রুমে থাকে, রক মহান রুমে থাকে। আমরা ভাষা শহীদের প্রথমে পড়লাম, ভাষা শহীদ হচ্ছে 8জন, রজব আশুসাও। তারপরেরটা হচ্ছে রক মহান রুমে থাকে। দেখেন, আর কৌশলগুলোর কিন্তু একটা মিল রয়েছে। কেমন? আমরা বললাম কি রক রক মহান রুমে, তার এর আগে বলছি রজব আশুসাও। তো শয় কোথায়? শয় অবশ্যই রুমে গিয়ে শয় মানুষ। তো এই জন্য ওটার সাথে রুমের মিল রয়েছে। এবং এইগুলো, এই যে কৌশলগুলো, এই ধরনের অসংখ্য কৌশল, একটা কৌশল আরেকটা কৌশলের সাথে কীভাবে মনে রাখবেন সেটারও কৌশল আমরা পেড ব্যাচে শেখাবো। এই বিষয়গুলো হয়তো আপনি বই কিনে পারবেন না, যে কোনটার সাথে কোনটা রিলেটেড করে আমি সাজিয়েছি। অর্থাৎ কৌশলগুলো আপনি মনে রাখতে পারবেন। আপনি এরকম করে 30-40টা যে কৌশল আছে, সেই 30-40টা কৌশলের একটা রিলেশন আছে, ওই রিলেশন করে আমি ওগুলো সাজানোর চেষ্টা করছি। তাহলে কি হলো? রক মহান রুমে, রক মহান রুমে, রতে রূপ, কতে কামাল, মতে মতুর, হাতে হামিদুল, নতে নূর মোহাম্মদ শেখ, রুমে রুতে রুহুল আমিন, মতে মহিউদ্দিন জাহাঙ্গীর। আচ্ছা, তাহলে আমরা রক মহান রুমে, রক মহান রুমে, এই কৌশলটা দিয়ে আমরা 7জন বীরশ্রেষ্ঠের নাম শিখছি। রতে রূপ, কতে কামাল, রতে রূপ, কতে কামাল, মতে মতুর, হাতে হামিদুল, নতে নূর মোহাম্মদ শেখ, রক মহান রুমে, রুতে রুহুল আমিন, মতে মহিউদ্দিন জাহাঙ্গীর। আপনি দেখেন ওইগুলোই কিন্তু সেক্টর, ওগুলোই কিন্তু সেক্টর। দেখেন, ওগুলোই সেক্টর। তাহলে আপনি 1 নাম্বার কে পাইছেন? রোপ পাইছেন। রোপ 1 নাম্বার সেক্টরে যুদ্ধ করছে। দেখেন ওইভাবে সাজানো হয়েছে, যেভাবে আপনি মনে রাখলে সেক্টরগুলোও মনে রাখতে পারবেন। দেখেন, রক মহান রুমে থাকে, রতে রোপ, কতে কামাল। রব 1 নাম্বারে, রক 1 নাম্বার সেক্টরে যুদ্ধ করছে। কামাল 2 নাম্বার, সে 2 নাম্বার সেক্টরে যুদ্ধ করছে। রক রোপ 1 নাম্বারে যুদ্ধ করছে এবং প্রথম শহীদ হন। 2টা কৌশল মনে রাখবেন। 1 নাম্বারে থাকার কারণে সে 1 নাম্বারে শহীদ হয়েছেন, এবং কি 1 নাম্বারে শহীদ হয়েছেন, এবং কি হয়েছে, উনি 1 নম্বর সেক্টরে যুদ্ধ করছেন। দেখেন কত চমৎকারভাবে আমরা কৌশলটা সাজিয়েছি। রক মহান রুমে থাকে, রতে রোপ, কতে কামাল। মুখস্থ বিদ্যা দ্রুত ছাড়ো, সাজ বইতে সন্ধান করো, কৌশলের মাধ্যমে মনে রাখো। বাহ, চমৎকারভাবে কানন অনেক অসাধারণ অসাধারণ কমেন্ট করতেছে, অসাধারণ। আচ্ছা, অসাধারণ। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? তাহলে আমরা অসাধারণভাবে আমরা শিখলাম রক মহান রুমে, রতে রূপ, কতে কামাল, রতে রূপ, কতে কামাল, মতে মতুর, হাতে হামিদুর, নতে নূর মোহাম্মদ শেখ, রুমে রুহুল আমিন এবং মহিউদ্দিন জাহাঙ্গীর। এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের কি 7জন বীরশ্রেষ্ঠ। তাহলে রূপ যেহেতু আমাদের 1 নম্বরে আছে, এই জন্য 1 নম্বর সেক্টরে। 2 নম্বরে কামাল আছে 2 নম্বরে। 3 নম্বরে মহিউদ্দিন কোনো সেক্টরে যুদ্ধ করেন, এই জন্য কোর্স চিহ্ন। এই কোর্সটাকে মনে রাখবেন, এই কোর্সটা হচ্ছে গুণ চিহ্ন। কোর্সটা কি? গুণ চিহ্ন। আচ্ছা, কোর্সটা হচ্ছে আমাদের গুণ চিহ্ন, মনে রাখবো। তাহলে দেখেন, তাহলে আমরা কি পাইলাম? 1 নম্বরে কি পাইছি? 1 নম্বরে রূপ পাইছি, 2 নম্বরে কামাল পাইছি। 1 নম্বরে 1 নম্বর সেক্টর, 2 নম্বরে 2 নম্বর সেক্টর। মতুর হচ্ছে 3 নম্বর সেক্টর, হ্যাঁ। আর 4 নাম্বার হচ্ছে 4 নাম্বার সেক্টর, 4 নাম্বার হচ্ছে 4 নাম্বার সেক্টর, 4 নাম্বার 4 নাম্বারে আছে। তাহলে সিরিয়ালটা মনে রাখলে হচ্ছে, শুধু মনে রাখতে মতিউর কোনো সেক্টরে যুদ্ধ করেনি, কারণ সে বিমান বাহিনীতে চাকরি করতো করাচিতে, হ্যাঁ। তাহলে এই কারণে সে বাংলাদেশের সময় ছিল না, করাচিতে ছিল। তাহলে এই যে 4 দুগুণা কত হয়? 4 দুগুণা 8, এই জন্য 8 নাম্বার সেক্টর আছে নূর মোহাম্মদ শেখ। দেখেন কি কৌশলটা না খাটানো হয়েছে এখানে। দেখেন 1 1 2 2, 3 হচ্ছে ক্রস, 3 হচ্ছে ক্রস, হ্যাঁ, 3 হচ্ছে ক্রস, ক্রস মানে গুণ, আর উপরে 2 এবং 4 গুণ করে হয় 8। এই 8 নাম্বার হচ্ছে নূর মোহাম্মদ শেখ। আর মহিউদ্দিন 7 7। আর রুহুল আমিন হচ্ছে, রুহুল আমিন বানানে, রুহুল আমিন বানানে হ আছে, হ দেখতে 2 এর মতো, এই জন্য 2 মনে রাখবো। রুহুল আমিনের হ আছে, হ কার মতো দেখতে? 2, এই জন্য রুহুল আমিন 2 নম্বরের সেক্টর যুদ্ধ করছে, একই সাথে 10 নম্বর সেক্টর যুদ্ধ করছে, অর্থাৎ 2টা সেক্টরে যুদ্ধ করছে, 2 এবং 10, 2 এবং 10। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা শিখে ফেলছি। দেখেন আর বেশিক্ষণ আমরা ক্লাস নিব না, আমরা পরীক্ষার দিকে ধাবিত হচ্ছে এখন। যে পড়াগুলো আমরা বললাম, এই পড়াগুলোই আমরা পরীক্ষার মাধ্যমে দেখতে চাই পড়াগুলো কে কতটুকু বুঝছেন। আমাদের 15টা এমসিকিউ থাকবে এই পড়াগুলোর মধ্যেই। আশা করি যারা বুঝতে পারছেন, যারা লিখছেন, আশা করি তারা পারবেন। বইগুলো সংগ্রহ করবেন অবশ্যই। সাথে আমাদের যেহেতু খুব কম টাকায় কোর্সটা দিছি, হ্যাঁ, একটা কোর্স কমপ্লিট করতেই 3000 থেকে 4000 টাকা নেওয়া হইতো,
ইংলিশ কোর্স করতে 3,000 4,000 টাকা, বাংলা কোর্স করতে 3-4 হাজার টাকা, সাধারণ জ্ঞান একটু কম নেওয়া হয়তো 2,000 টাকা। সেই 3-3-6-8, 8 থেকে 10,000 টাকার কোর্সটা আপনি শুধুমাত্র 900 টাকায় করতে পারতেছেন, এবং ক্লাসগুলো আপনি রেকর্ড পাবেন, রেকর্ড থেকে যাবে। এটা কিন্তু অসাধারণ আপনার সুযোগ। হ্যাঁ, তো যাই হোক, আমরা পাইলাম। আর অনেকগুলো কৌশল আমরা ব্যবহার করছি, যেমন এখন আপনাকে দেখে, যেমন রূপ কিন্তু আপনি দেখেন র এবং ফ, র দিয়ে কিন্তু আমরা রাঙ্গামাটি লিখতে পারি। এই যে রাঙ্গামাটি কিন্তু আমরা শিখছি, রাঙ্গামাটি দুটো প্রশ্ন আমরা শিখছি রাঙ্গামাটি নিয়ে। রাঙ্গামাটি হচ্ছে এমন একটা জেলা, যে জেলাটা ভারতের সাথে সীমানা হয়েছে এবং মিয়ানমারের সাথেও সীমানা রয়েছে। আবার আমরা শিখছি রাঙ্গামাটি হচ্ছে এমন একটা জেলা যে আয়তনের সবচেয়ে বড় জেলা। রতে রাঙ্গামাটি আর ফতে ফরিদপুর। তার রূপ বানানে আমরা র এবং ফ পাচ্ছি। র দিয়ে আমরা রাঙ্গামাটি লিখছি, ফ দিয়ে ফরিদপুর লিখছি। এই রাঙ্গামাটিতে মনে রাখবেন, রাঙ্গামাটিতে ইনি শহীদ হয়েছেন আর ফরিদপুরে ইনি জন্মগ্রহণ করছেন। দেখেন, তো এই কৌশলগুলো আপনি পাচ্ছেন, দেখেন কত চমৎকার কৌশলভাবে। তাহলে রূপের জন্ম কোথায়? ফরিদপুরে, রাঙ্গামাটিতে শহীদ। যদি উলট পালট হয়, যে রাঙ্গামাটি যদি জন্ম ধরি, ফরিদপুর যদি কি ধরি, শহীদ হয় যদি বলি, না, রাঙ্গামাটিতে মাটি আছে, মাটি দিলে কি হয়, মাটি দিয়ে আমরা কি দিই, যখন শহীদ হয়েছে তখন মাটি দিয়ে আমরা চাপা দিছি না, তাহলে মাটিতে তিনি শহীদ হয়েছেন। অথবা রাঙ্গা মানে কি লাল না, রাঙ্গা বউ, রাঙ্গা মানে লাল, অর্থাৎ লাল মানে কি, যখন শহীদ হয়েছেন তখন ওনার কি তাজা লাল রক্ত বের হয়েছে না, এই জন্য রাঙ্গা মানে লাল, লাল রক্ত বের হওয়ার কারণে রাঙ্গামাটিতে তিনি শহীদ হয়েছেন। দেখেন কতগুলো কৌশল পড়ানো হবে আপনাকে। আচ্ছা, একটা কৌশলের দাম তো অনেক। একটা বিষয় বের করা, চিন্তা ভাবনা করা অনেক দাম। এলোমেলো করে সারাদিন বই পড়ে কোনো লাভ নেই। পড়া যদি গুছানো হয়, কৌশলগতভাবে হয়, তাহলে দেখবেন যে পড়াটা মনে রাখবে তার পেরেছেন বেশি। আচ্ছা, আচ্ছা, এবার দেখেন সারভুক্ত দেশ। সারভুক্ত দেশ কয়টি আমরা জানি? সারভুক্ত দেশ হচ্ছে আমাদের 8টি। কী কী? নিপা এমবিবিএস। নিপা এমবিবিএস মনে রাখলেই হবে। নিপা এমবিবিএস যদি মনে রাখেন তাহলেই হবে। এই মেয়েটা হচ্ছে নিপা এমবিবিএস ডাক্তার। আমরা জানি MBBS। MBBS মানে আমি মজা করে বলি, মা বাবার বেকার সন্তান। মা বাবার বেকার সন্তান, নিপা এমবিবিএস। তাহলে এমবিবিএস মানে মা বাবার বেকার সন্তান। তো যাই হোক, আমরা নিপা এমবিবিএস মনে রাখবো। এনতে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান। নিপা গেল এমবিবিএস। মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। নিপা, এনতে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান। নিপা এমবিবিএস, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। এই হচ্ছে আমাদের সার্বভৌম 8টা দেশ। ইন্টারন্যাশনাল নিয়ে আলোচনা করতেছি। এই বিষয়গুলো আমরা চমৎকারভাবে আমরা বইটি সাজিয়েছি, এবং আশা করি চমৎকারভাবে আমরা ইন্টারন্যাশনাল যখন পড়াবো, নেপাল নিয়ে আলোচনা করব, ইন্ডিয়া নিয়ে আলোচনা করব, পাকিস্তান নিয়ে আলোচনা করব, আফগানিস্তান নিয়ে আলোচনা করব, মালদ্বীপ নিয়ে আলোচনা করব, বাংলাদেশ তো বাংলাদেশ বিষয়গুলিতে আলোচনা করতেছি, ভুটান নিয়ে আলোচনা করব, শ্রীলঙ্কা নিয়ে আলোচনা করব, শ্রীলঙ্কার এর বর্তমান প্রেসিডেন্ট কী হলো, প্রধানমন্ত্রী কী হলো, তারপরে শ্রীলঙ্কার ভৌগোলিক অবস্থা নিয়ে আলোচনা করব, রাজধানী নিয়ে আলোচনা করব, মুদ্রা নিয়ে আলোচনা করব, ভাষা নিয়ে আলোচনা করব, শিক্ষা নিয়ে আলোচনা করব। ভুটানও ঠিক তেমনই, মালদ্বীপ নিয়েও তেমনই, শিক্ষা নিয়ে আলোচনা করব, রাজধানী নিয়ে আলোচনা করব, মুদ্রা নিয়ে আলোচনা করব, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। রেহাতুন নেসা বলছে, স্যার আমার শ্বশুরবাড়ি ফরিদপুর, এটা নানাভাবে বিখ্যাত জেলা, এখানে এসে সেগুলো মনে রাখছি। জসীমউদ্দিনের জন্ম, পাট বিখ্যাত, রুহুল আমিন ইত্যাদি। চমৎকার। আচ্ছা, তারপর দেখেন এই যে ইন্টারন্যাশনালের বাংলাদেশ বিষয়বলি নিয়ে দেখি কতক্ষণ পড়াইলাম আমি। এই তো 55 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আর 5 মিনিট পড়াই, তারপর পরীক্ষা নিয়ে নিই। আচ্ছা, পতাকা নিয়ে একটু আলোচনা করি। পতাকা দেখেন, এই পতাকা আমাদের যে জাতীয় পতাকা, হ্যাঁ, এই জাতীয় পতাকা নিয়ে আমরা আলোচনা করি। দেখেন, আমি বলি আগে, মনোযোগ দেন, তারপর এখান থেকে একটা প্রশ্ন আসবে কিন্তু। হ্যাঁ, জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় 2 মার্চ 1971 সালে। ওকে। জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় 3 মার্চ। চমৎকার। আমরা কিন্তু কৌশল দিয়ে শিখবো, আপাতত তারিখগুলো মনে রাখেন। আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর বাসভবন সহ সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং দেশের সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করা হয়
23 মার্চ 71 সাল, সব 71 সালের ঘটনা। কারণ আমরা তো তখনও মুক্তিযুদ্ধ অবস্থায় আছি না, আমরা তো ওই সময় আমরা অনেক ঘটনা ঘটছে, সেই সময় আমরা জাতীয় পতাকা আমরা উত্তোলন করে ফেলি। হ্যাঁ, তারপরে বিদেশি মিশনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় 18 এপ্রিল। তাহলে দেখেন আমাদের 4টা তারিখ খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে? 2 মার্চ। সাল কত? 71 সাল, মুক্তিযুদ্ধ চলতেছে ওই সময় আমাদের। আচ্ছা, তারপর প্রশ্ন আসে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় 3 মার্চ, 30 মার্চ। আচ্ছা, আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর বাসভবন সহ সর্বত্র, অর্থাৎ দেশের সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, দেশের সর্বত্র আমরা জাতীয় পতাকা উত্তোলন করি 23 মার্চ। আর বিদেশি মিশনে, হ্যাঁ, বিদেশি মিশনে অর্থাৎ আমাদের দেশের বাইরে বিদেশি কোনো মিশনে আমরা প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করি 18 এপ্রিল। আমরা এই এত কিছু মনে রাখবো কীভাবে? দেখেন, মনে রাখবো শুধুমাত্র মনে রাখবো 2, শুধু মনে রাখবো কি 2? আচ্ছা, 2 মনে রাখবো, শুধু 2 তারিখটা মনে রাখবো আমরা। কি 2 তারিখ? কি 2 তারিখ হচ্ছে আমাদের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়, জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়। 2-এর পর কত? 3। 2-এর পর কত? 3। আমরা জানি 2-এর পর হয় 3, তাহলে 3 মার্চ হচ্ছে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে উত্তোলন করি। 2 এবং 3 পাশাপাশি লিখলে কত হয়? হয়ে যায় 23। এই 23 হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বত্র আমরা জাতীয় পতাকা উত্তোলন করি। সেটা বঙ্গবন্ধুর বাসভবন হতে পারে, সরকারি অফিস, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, সমস্ত জায়গায় আমরা জাতীয় পতাকা কী করি? উত্তোলন করি। তাহলে আমরা 2 মনে রাখলাম, তারপর 2-এর পরে 3, এটাও আমরা সহজে মনে রাখতে পাবো। 2 এবং 3 পাশাপাশি 23, এটাও এখন মনে রাখতে পাবো। তাহলে 2 তারিখের ঘটনা, 3 তারিখের ঘটনা, 2-3 পাশাপাশি লিখলে 23 তারিখ, 3টা সাল হয়ে গেছে। 2 এবং 3-এ কত হয়? 5 হয়। এই 23 থেকে যদি 5 দেয় তাহলে 18, তাহলে এই 18 তারিখটা এইভাবে বের করা যায়। তাহলে 2, 3, 23, 18, 2, 3, 2, 3, 23, 18 সালগুলো, তারিখগুলো কীভাবে মনে রাখতে পারছেন? বুঝছেন? সাল তো একটাই, তারিখগুলো 2-এর পর হতে 2-এর পর হয় কত? 3, তাহলে 2, 3 পাশাপাশি লিখলে হয় কত? 23। আবার এই 23 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হয় কত? 18। তাহলে 18টা পেলাম। তাহলে 2, 3, 23, 18 কীভাবে মনে রাখবো? মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। 2-এর পর হয় 3, 2, 3 পাশাপাশি লিখলে হয় 23, 23-এর সাথে আবার ওই 5 বিয়োগ করলে হয় 18। এই জন্য এই 4টা তারিখ আমরা গুরুত্বপূর্ণ। এই 4টা তারিখ কার সাথে রিলেটেড? এই 4টা তারিখ হচ্ছে আমাদের জাতীয় পতাকার সাথে রিলেটেড। ওকে, বুঝতে পারছেন কৌশলটা? এইখানে দেওয়া আছে বইয়ে। তারপরে আমরা জাতীয় পতাকার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। বড় পতাকা যদি হয় তাহলে 10:6 হবে, আর যদি ছোটো হয় তাহলে এটার অর্ধেক, 10-এর অর্ধেক 5 আর 6-এর অর্ধেক 3। এটা চমৎকারভাবে মনে রাখবেন। 10 বনাম 16 মনে রাখতে হবে। 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর আমাদের গুরুত্বপূর্ণ তারিখ, আমরা মনে রাখতে পারি সহজে। মনে রাখবেন 16ই ডিসেম্বর যেমন আমাদের গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে আমরা 16কে 10 এবং 6 16 ভাগ করতে পারি, যোগ করে 10 এবং 6 যোগ করলে 16 হয়। তাহলে 10 এবং 6 মনে রাখবো, খুব গুরুত্বপূর্ণ তারিখ। এই 16কে মনে রাখবো 10:6। এই 10 হচ্ছে জাতীয় পতাকা, বড় পতাকা হলে 10, দৈর্ঘ্য দিতে হবে, প্রস্থ দিতে হবে 6। আর যদি ছোটো করি তাহলে অর্ধেক করতে হবে। 10-এর অর্ধেক হচ্ছে 5, 6-এর অর্ধেক হচ্ছে 3। এটা দৈর্ঘ্য প্রস্থ গেল। জাতীয় পতাকার বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 5/1 এটা মনে রাখতে হবে। এই তো। তারপর আপনি মনে রাখবেন জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় আব্দুল রৌফ। তাহলে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে? তাহলে আব্দুল রৌফ করে। ওই যে 2 মার্চ আমরা জানি। জাতীয় সঙ্গীত গাইতে গাইতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় 3, তাহলে 2, এটা হচ্ছে 3, 2 মার্চ, এটা 3 মার্চ। কারণ প্রথম পতাকা উত্তোলন করে 2 মার্চ। কে উত্তোলন করেন? আব্দুল রৌফ। জাতীয় সঙ্গীত গাইতে গাইতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় 23 মার্চ। কে উত্তোলন করেন? শাহজাহান সিরাজ। আর বর্তমান আমাদের যে জাতীয় পতাকা, এই পতাকাটা এখন যেরকম, আগে সেরকম ছিল না। আগের যে প্রথম যে 2 মার্চ যে জাতীয় পতাকাটা আমরা উত্তোলন করছি, সেই জাতীয় পতাকাটা ছিল মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকা। অর্থাৎ জাতীয় পতাকার মধ্যে কী ছিল? মানচিত্র ছিল। সেই পতাকা ডিজাইনার হচ্ছেন শিবনারায়ণ দাস। আর বর্তমান যে জাতীয় পতাকা, যেখানে মানচিত্র নাই, এই জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। কামরুল হাসান আমাদের বর্তমান, ওই যে প্রথম যে জাতীয় পতাকা যেটা ছিল সেটা হচ্ছে মানচিত্র খচিত, অর্থাৎ মানচিত্র ছিল সেই পতাকার মধ্যে, সেটা ছিল শিবনারায়ণ দাস। আর বর্তমান যে মানচিত্র, যেখানে মানচিত্র নাই, যে পতাকাটা, সেই পতাকাটার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। ওকে, আমরা এগুলো মুখস্থ করতে চাই না,
আমরা আরেকটা হচ্ছে আমরা এই যে 18 তারিখ দিয়ে পড়ছিলাম 18ই, সেটা আমরা শিখব। 18 তারিখটা কি? 18 তারিখ হচ্ছে বিদেশের প্রথম বাংলাদেশি পতাকা উত্তোলন করেন হোসেন আলী। এইগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা এগুলো মুখস্থ করতে চাই না, আমরা এই কৌশল দিয়ে শিখতে চাই। রসিক, রসিক মানে আমরা জানি রতে রংপুর, সিতে হচ্ছে সিটি কর্পোরেশন, কতে হচ্ছে কর্পোরেশন। রসিক মনে রাখবে, আমাদের যখন রংপুরে যখন নির্বাচন হয় সেই নির্বাচনটাকে বলা হয় রসিক নির্বাচন। রসিক, রসিক মানে কি? রংপুর সিটি কর্পোরেশন। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থীকে শিবনারায়ণ আর কে? হোসেন আলী। রসিক নির্বাচনে মেয়র প্রার্থীতে কে কে দাঁড়িয়েছেন? একজন শিবনারায়ণ দাঁড়িয়েছেন, আরেকজন দাঁড়িয়েছেন হোসেন আলী। সহজ। তাহলে রতে রূপ, শীতে সিরাজ, কতে কামরুল। আপনি এটি মনে রাখবেন, রতে রূপ, শীতে সিরাজ, কতে কামরুল। তারপর শিবনারায়ণ আর হচ্ছে হোসেন আলী। এখন যদি বলে সিরাজ কি করছেন, সিরাজ সাহেব করছেন, উনি প্রথম জাতীয় পতাকা কি করছেন? উত্তোলন করছেন। সরি, রূপ প্রথমে, প্রথমটা হচ্ছে রূপ, রূপ হচ্ছে প্রথম। সিরাজ কি? জাতীয় সঙ্গীত গাইতে গাইতে জাতীয় পতাকা উত্তোলন করছেন। কামরুল হাসান বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার। আর শিবনারায়ণ কি? শিবনারায়ণ হচ্ছে প্রথম জাতীয় পতাকাটা ছিল, যেটা মানচিত্র ছিল খচিত, সেই মানচিত্র পতাকাটা ইনি ডিজাইনার। আর হোসেন আলী কি? ওই যে বিদেশে যে প্রথম আমরা জাতীয় পতাকা কী করলাম, উত্তোলন করলাম, সেটার হচ্ছে ইনি করছেন, হোসেন আলী করছেন। আশা করি বুঝতে পারছেন। এখন বলেন, এখন কি আপনারা পরীক্ষার জন্য রেডি কিনা বলেন? পরীক্ষা নিয়ে নেই। 1 ঘন্টা পড়া হলো, অনেক পড়ানো তো অনেক যায়। হ্যাঁ, অনেক স্লাইড তৈরি করা হয়েছে, দেখেন অনেক স্লাইড পড়ালে অনেক পড়ানো যায়। এগুলো সব প্রশ্ন, হ্যাঁ অনেক প্রশ্ন স্লাইড সাজানো হয়েছে, কিন্তু অনেক সময় লাগবে। ফ্রি ক্লাস, বেশি বড় না হওয়াই ভালো। হ্যাঁ স্যার, বইটা কি পরে লাইব্রেরিতে পাওয়া যাবে? হ্যাঁ, পরে লাইব্রেরিতে পাওয়া যাবে, যদি থাকে আমরা যদি লাইব্রেরিতে দিই তাহলে পাবেন। তবে যেহেতু এখন আমাদের সার্চ চলতেছে, এই কারণে আপনারা এখনই সংগ্রহ করে নিলেই আপনাদের জন্য ভালো। তাহলে আমাদের স্লাইড অনেক আছে, তাহলে আমরা প্রায় 50 মিনিট কথা বলে ফেলছি। হ্যাঁ, 50 মিনিটে অনেক পড়াইছি, দেখেন অনেক কৌশল নিয়ে আলোচনা করছি। হায়াতুন্নেসা রেডি? আচ্ছা। মাশরাফি খান রেডি, ফাতেমা খাতুন রেডি। আচ্ছা, আচ্ছা বৃষ্টি আরম্ভ হয়েছে ফাতেমা খাতুনের ওইদিকে। আচ্ছা, সমস্যা নাই, আমরা পরীক্ষাটা শুরু করি। পরীক্ষাটা আপনারা দিয়ে দেন। আমাদের 25টা এমসিকিউ থাকবে। আবার বলতেছি 25টা এমসিকিউ, নিয়ম হচ্ছে আগের মতোই। আপনি 25টা এমসিকিউ আগে লিখে ফেলেন। 25টা এমসিকিউ লিখে ফেলেন। লেখার পরে আপনি কি করবেন? সিরিয়াল করে লিখতে হবে। গতকাল যারা পরীক্ষা দিয়েছেন তারা তো জানেনই, যারা আজকে নতুন সংযুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি। আপনি প্রথমে কমেন্টে গিয়ে লিখবেন 1, 2, 3, 4, 5, এইভাবে 25 পর্যন্ত লিখবেন। এভাবে ডট 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 এইভাবে কি 25 পর্যন্ত লিখবেন, সিরিয়াল করে আপনি 25 পর্যন্ত লিখবেন। লেখার পরে আপনি উত্তর লিখবেন। একের উত্তর যদি এ হয় আপনি এ দিবেন, বি হলে বি দিবেন, ডি হলে ডি দিবেন, সি হলে সি দিবেন, বি হলে বি দিবেন। এইভাবে লিখে আপনাকে রেডি করতে হবে। করার পরে আমি যখন বলবো যে আপনারা পোস্ট করেন, তখন আপনারা পোস্ট করে দেবেন একসাথে। যদি 25টা প্রশ্ন একসাথে যদি না দেন তাহলে আপনার খাতাটা দেখা হবে না। কারণ খাতাটা দেখা হবে না মানে আপনার কমেন্টটা খুঁজে পাবো না আমরা, কোথাতে চলে যাবে। এই কারণে আপনাকে 25টা প্রশ্ন একবারে লিখতে হবে। লেখার পরে আপনি সেই 25টা প্রশ্ন একবারে সেন্ড করতে হবে। এতটুকু কাজ করলে আশা করি যে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে, তারা প্রথম দ্বিতীয় তৃতীয়। হায়াতুন্নেসা, আপনি একটা কমেন্ট করছেন পরশুদিন যে এটা হয়তো আপনি ভুল বুঝতে পারছেন। আমি কখনো কোনো অবস্থায় মানে পক্ষপাতিত্ব করি না। পরীক্ষা এখানে যারা সত্যিকারে ভালো মেরিট টেস্ট, এখানে তো আমি কথা দিয়েছি যে এখানে সবার জন্য মুক্ত। এখানে তো আমার স্টুডেন্ট বা আমার সন্তান, আমার বোন, ভাই এগুলো তো আসবে না এখানে। পরীক্ষায় এখানে কোনো স্বজনপ্রীতি নেই। আপনি আমার কাছে শিখতে চান,
যতক্ষণ পারেন শিখে নিতে পারেন, কিন্তু পরীক্ষা যখন হবে তখন এখানে স্বজনপ্রীতি চলবে না, ঠিক না? সত্যিকারের টিচার তো এরকম হওয়া উচিত। এই কারণে অবশ্যই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তারা অবশ্যই পরীক্ষা দিয়েই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, এখানে কোনো সুযোগ নেই। অনেকে কমেন্ট করছে যে আপনার পেড ব্যাচের স্টুডেন্টকে ফার্স্ট সেকেন্ড করছেন না। আপনার আপনারা হয়তোনেস আপনারা জানেন যে আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট মনে হয় একজন শুধু পেয়েছে মনে হয় পুরস্কার 2 দিনে। এটা কখনোই না, কারণ যেহেতু আমরা পরীক্ষা নিচ্ছি এখানে উন্মুক্ত সবাই সবাই যেহেতু পরীক্ষা দিচ্ছে, যে ফার্স্ট হবে তার নামে আমরা করব। এই কারণে আজকে কী করছি, আজকে প্রশ্নের যে উত্তরপত্রটা আছে সেটাও দিয়ে দিয়েছি যে আপনার কয়টা হয়েছে আপনি দেখেন। আর কালকে উত্তর আমরা যেহেতু ফার্স্ট কত মার্কের জন্য ফার্স্ট হয়েছে সেটাও আমরা পোস্ট করব। আর অবশ্যই আপনারা প্রত্যেক দিনে আপনারা দেখবেন যে এসে পেজে গিয়ে দেখবেন যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। দিয়ে দেন। আমাদের তো একটু ভুল হয়েছে যে আমরা উত্তরপত্রগুলো রেখে দিয়েছি, বুঝছেন? একটু বড় বড় করে দিতে, উত্তরপত্রগুলো দেখলে তো সমস্যা। এই যে প্রশ্ন কম পোস্ট করছে সেই ভুলটা করে ফেলছে, যে উত্তরপত্রগুলো সাথে রেখে দিয়েছে। এই কারণে যেটা দেখতে পাবে না সেটা আমরা পরে দেখাবো। হ্যাঁ, আচ্ছা একটু এইভাবে পরীক্ষা দেন। প্রথম 3টাকে পরীক্ষা দিয়ে দেন, 1 2 3। আর যেটা বুঝতে পারবেন আমি বলে দিব, যেমন 4 নাম্বারটা বোঝা যাচ্ছে না। নিচে উল্লিখিত পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? এক দুই তিন, 1 2 3 দেন, তারপরে 4 আমি দিচ্ছি, 4। নিচে উল্লিখিত পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্য সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? এটা হচ্ছে 4। তাহলে 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে বাংলাদেশের আয়তনের ছোট বিভাগ। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? 3 নাম্বার নিচের কোন জেলাটির সাথে মিয়ানমারের সীমান্ত আছে? 4 নাম্বার নিচের উল্লেখিত পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? 4 নাম্বার হচ্ছে প্রশ্ন এটা। তারপরে 5, রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়েছে? 2 মার্চ, 3 মার্চ, 26 মার্চ, 17 মার্চ। আচ্ছা, তারপর 6 নাম্বার, বাংলাদেশের প্রথম পতাকার নকশাকারী কে? বাংলাদেশের প্রথম পতাকার নকশাকারী কে? কামরুল হাসান, আব্দুল বারাক আলভি, হামিদুর রহমান, শিবনারায়ণ দাস। তারপরে 7 নাম্বার, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ ও মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের যথাক্রম। তাহলে দেখেন বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য জানতে চেয়েছে, প্রস্থ এবং মাঝের যে লাল বৃত্তটা রয়েছে সেটা। দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের যে লাল বৃত্তটা রয়েছে সেটা। তারপরে 8 নাম্বার, 1972 সালের 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ কে হন? রফিক হন, সালাম হন, বরকত হন এবং জব্বার হন। তারপর ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? 9 নাম্বার, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন, নুরুল আমিন, লিয়াকত আলী খান, মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব। কে ছিলেন ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
আচ্ছা, তারপরে আমাদের 10 নাম্বার, কে ভাষার শহীদ নন? নূর হোসেন, রফিক, জব্বার, সালাম। এই চারজনের মধ্যে কে ভাষার শহীদ নন? তারপর 11 নাম্বার, 7 জন বিশিষ্টের মধ্যে সেনাবাহিনীর কতজন ছিলেন? অর্থাৎ আমাদের যে 7 জন বিশিষ্ট পেলাম, রক মহান রুমে থাকে, রক্তে রূপ, কামাল, মতিউর, এগুলোর মধ্যে এই যে আমাদের 7 জন যে বিশিষ্ট আছেন, এই 7 জন বিশিষ্টের মধ্যে সেনাবাহিনীতে কতজন রয়েছেন? সেনাবাহিনীতে কতজন রয়েছেন? 7 জন বিশিষ্টের মধ্যে কতজন সেনাবাহিনীর ছিলেন? আচ্ছা, হ্যাঁ, ওদের তো ক্লাস করতে দেখেননি, সেদিন ওরা ক্লাস করছিল। আপনি কমেন্টে গিয়ে ওই ক্লাসটার কমেন্টে গিয়ে দেখবেন ওরা পরীক্ষা দিছে কি না। ওরা পরীক্ষা দিছে এবং ওরা হ্যাতুন্নেসা, আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, ওরা পরীক্ষা দিছে এবং কমেন্টে ওদের নাম সব কিছুই আছে। আচ্ছা, বিশিষ্ট মুন্সি আব্দুল রউফ এর সমাধিস্থল কোন জেলায়? বিশিষ্ট মুন্সি আব্দুল রউফ এর সমাধিস্থল কোন জেলায়? বিশিষ্ট মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন? বিশিষ্ট মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন? আমি যখন সেন্ড করতে বলবো তখন সেন্ড করবেন, হ্যাঁ, তার আগে আবার করিয়েন না। তারপরে আমাদের 12 গেল, 13 গেল, হ্যাঁ। বিশিষ্ট মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন? বিশিষ্ট মোস্তফা কামাল, আচ্ছা, 14 নম্বরটা লিখে দিই। তাহলে 11, 12, 13, 7 জন বিশিষ্টর মধ্যে সেনাবাহিনী কতজন? বিশিষ্ট মুন্সি আব্দুল রউফ এর সমাধিস্থল কোন জেলায়? বিশিষ্ট মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন? আর আমরা কিন্তু এরপরে পরীক্ষা গুগল ফর্মে নেব, আমরা তো গুগল ওয়েবসাইট যে আছে, গুগলে আমরা পরীক্ষাগুলো নিই। এটা যেহেতু ফ্রি ক্লাস, আমরা সাথে সাথে নিচ্ছি, সাথে সাথেই ক্লাসের সাথেই আমরা কেমন পড়াইলাম সেটার উপর রিভিউ নিয়ে আমরা পরীক্ষাটা নিচ্ছি। এরপরে তো আমাদের ক্লাস যেদিন হবে সেদিন তার পরীক্ষা হবে না, পরের দিন পরীক্ষা হয়, এটা হয়তো জানেন আপনারা। আচ্ছা, তারপরে 14 নাম্বার, নিমুক্তগণের মধ্যে কে বিশিষ্ট নন? 15 নাম্বার, বিশিষ্টদের মধ্যে প্রথম শহীদ হন। বিশিষ্টদের মধ্যে প্রথম কে শহীদ হন এটা। আর 14 নম্বর প্রশ্ন হচ্ছে নিমুক্তগণের মধ্যে কে বিশিষ্ট নন? আমাদের যে 7 জন বিশিষ্ট রয়েছে তার মধ্যে এমন একজন ব্যক্তি এই অপশনে আছে যিনি বিশিষ্ট নন। তাহলে হামিদুর রহমান নন, মোস্তফা কামাল নন, মুন্সি আব্দুল রউফ নন, নূর মোহাম্মদ শেখ নন, কে নন? এটা শুধু দেখাইতে হবে। আচ্ছা, তারপরে 15 নাম্বার, বিশিষ্টদের মধ্যে প্রথম শহীদ হন। বিশিষ্টদের মধ্যে প্রথম শহীদ হন। তাহলে 14 গেল, 15 গেল, 14 গেল, 15 গেল। তারপরে 16, বিশিষ্ট নূর মোহাম্মদ এর পদবী কী ছিল? বিশিষ্ট নূর মোহাম্মদ এর পদবী কী ছিল? 17 নম্বর, জাগ্রত চৌরঙ্গী, চৌরঙ্গী ভাস্কর্যের ভাস্করকে মানে স্থপতিকে? জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যের ভাস্কর মানে ভাস্কর মানে হচ্ছে যিনি স্থপতি আর কি, স্থপতি কে? সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? 18 নম্বর। 16 নম্বর, বিশিষ্ট নূর মোহাম্মদের পদবী কী ছিল? 17 নম্বর, জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যের ভাস্কর কে? 18 নম্বর, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? 19, ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর স্থপতি কে? ঢাকায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর স্থপতি কে? 20 নাম্বার, বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায় রয়েছে?
বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ বা রয়েছে? আচ্ছা, আজকে আমাদের ফ্রি সেমিনার শেষ ফ্রি সেমিনার যারা এখনও ভর্তি হননি তারা কালকে পর্যন্ত আপনাদের টাইম দেওয়া হইলো। আজকে রাতে টাকা পাঠালে সবচেয়ে ভালো হয়। যদি আজকে কোনোভাবে কেউ টাকা পাঠাতে না পারে, কালকে আমরা দুপুর 3টা পর্যন্ত না, দুপুর 2টা পর্যন্ত টাইম দিলাম, 2টা বা 3টা পর্যন্ত টাইম দিলাম। বিকাল 3টা বা দুপুর 2টা পর্যন্ত টাকা পাঠাইলেও আপনি 1799 টাকায় 2জন ভর্তি হতে পারবেন। এবং কালকেই আমাদের বইগুলো কিন্তু আজকে কিন্তু আমাদের অফার শেষ, অর্থাৎ আমরা নতুন করে মাতৃভাষার বইটার রেট হয়তো 500 জায়গায় আমরা 550 টাকা করব। লাইব্রেরিতে কিন্তু 550 টাকা করে বই। হ্যাঁ, তারপরে 21 নাম্বার, 21 নাম্বারটা একটু নিচে নামিয়ে দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে কয়েকটি অনুচ্ছেদ আছে? তারপরে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে? দেশের নামের সাথে সিরিজ যোগ করে নিচের কোন 3টি দেশের রাজধানীর নাম একই? দেশের নামের সাথে সিরিজ যোগ করে নিচের কোনটি দেশের রাজধানীর নাম ও দেশের নাম একই হবে? নামের নাম ও দেশের নাম একই হবে। তারপরে 22-23, অর্থাৎ দেশ এবং রাজধানীর নাম একই এরকম দেশটি কোনগুলো? দেশের নামও যা, রাজধানীর নামও তা, অর্থাৎ সিরিজ যোগ করে রাজধানী করা হয় এরকম দেশগুলো কী কী? লাওস, ভ্যাটিকান, পানামা, কুয়েত, সিঙ্গাপুর, সিয়েরা লিওন, পানামা, ভ্যাটিকান, অ্যান্ডোরা, ভ্যাটিকান, সিঙ্গাপুর, পানামা। অর্থাৎ দেশ এবং রাজধানীর নাম একই, দেশের সাথে সিরিজ যোগ করে রাজধানী করা হয় এরকম দেশ 3টি কী কী? এটা আজারবাইজানের রাজধানীর নাম কি? আজারবাইজান এর রাজধানীর নাম। পিসো কোন দেশের মুদ্রার নাম? পিসো কোন দেশের মুদ্রার নাম? আজারবাইজানের রাজধানীর নাম কি? 24। একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যারা আজকে কিন্তু লাস্ট ডেট, হ্যাঁ, যারা টাকা পাঠাতে পারতেছে না বইয়ের কিংবা কোর্সের, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কনফার্ম করবেন যে হ্যাঁ আমরা আজকে টাকা পাঠাতে পারতেছি না, কালকে আমরা ভর্তি হয়ে যাবো। অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমাদের। হ্যাঁ, 31410175 314107 এই নাম্বারে যে কোনো বিষয়ে জানলে আপনাকে তথ্য দিয়ে দেবে। বই সম্পর্কে তথ্য, কোর্স সম্পর্কে তথ্য, যে কোনো তথ্য সম্পর্কে জানতে চাইলে এই নাম্বারটা একটু নোট করে নেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি বই সম্পর্কেও জানতে পারবেন, আমাদের কোর্স সম্পর্কেও জানতে পারবেন। অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমরা কল কম ধরা হয়, এই নাম্বারে সরাসরি কল দিলেই সবচেয়ে ভালো। অথবা মেসেঞ্জার গ্রুপে গিয়ে মেসেঞ্জারে গিয়ে আপনার নক দিতে পারেন। আমরা কিন্তু আজকেই লাস্ট ডেট আমাদের ফ্রি ক্লাস, যেহেতু আজকে শেষ, আজকে অসংখ্য স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। যারা এখনও ভর্তি হতে পারেননি, বই কিনতে পারেননি, আপনাদেরকে টাইম দিলাম আগামীকাল দুপুর 2টা অথবা বিকাল 3টা, এই 2টা থেকে 3টার মধ্যে আপনি টাকা পাঠিয়ে দিয়ে আপনি কনফার্ম করবেন। আচ্ছা, আর আমাদের পেড ব্যাচে যারা আছেন, হ্যাঁ, তাদেরকে আমরা রুটিন, কালকে হয়তো আমাদের ক্লাস হবে না, কালকে আমাদের রুটিন এবং সিলেবাসগুলো দেওয়া হবে। হ্যাঁ, রুটিন সিলেবাসগুলো দেওয়া হবে, রুটিন সিলেবাসগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। তাহলে 25টা প্রশ্নের মনে হয় সবারই দাগা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখেন আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে, আপনারা দেখেন, যদি কোনোটা যদি মিস হয় আবার আপনি দেখাতে পারেন। যেন 1 নাম্বার বাংলাদেশের আয়তনের ছোট বিভাগ। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? নিচের কোন জেলাটির সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে? তারপরে নিচের উল্লেখিত পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে? আচ্ছা, বাংলাদেশের প্রথম পতাকার নকশাকারী কে? 7 নাম্বার বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ মাঝে লাল বৃত্তের ব্যাসার্ধ?
তিনটা চাইছে, দৈর্ঘ্য চাইছে, প্রস্থ চাইছে এবং বৃত্তটা যেটা সেটার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ। 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? 10 নাম্বার কে ভাষা শহীদ নন? 11 নাম্বার 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে সেনাবাহিনী কতজন? বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রউফ এর সমাধিস্থল কোন জেলায়? 13 নম্বর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন? আচ্ছা। 14 নম্বর নিমুক্তগণের মধ্যে কে বীরশ্রেষ্ঠ নন? বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হন। আচ্ছা। তারপর 16 বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর পদবি কী ছিল? 17 জাগ্রত চৌরঙ্গী ভাস্কর কে? 18 সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? তারপরে 19 ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কে স্থপতি? আচ্ছা। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায়? গণপ্রজাতন্ত্রে বাংলাদেশে কয়টি অনুচ্ছেদ আছে? 21। 22 নাম্বার প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 22। 23 নাম্বার দেশ এবং রাজধানীর নাম একই এরকম দেশগুলো কোনগুলো? আজারবাইজানের রাজধানীর নাম। 24 25 পেসো কোন দেশের মুদ্রার নাম? তাহলে ওকে, তাহলে বলা হয়ে গেল। আপনারা এখন সেন্ড করেন, সেন্ড করে দেন উত্তরগুলো। 25টা প্রশ্ন যারা যারা লেখা হয়ে গেছে সেন্ড করে দেন। আমরা এখনই ক্লাসটা অফ করে দেবো। হ্যাঁ, সেন্ড করে দেন।